নাটক ও ছোট নাটকের প্রতিযোগিতা মঞ্চ নাট্যদল গঠন ও মান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা নিয়েছে। এখানে আজ এই সেমিনারে বক্তৃতা দেবেন এ বিষয়ে শ্রী দীপঙ্কর গুপ্ত, শ্রী স্বরূপ ঘোষাল, শ্রী প্রাঞ্জল সিনহা এবং রাজ্যের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব পার্থ মজুমদার। এবারে কথাচিত্র সংগঠনের পক্ষ থেকে কার্যকরী কমিটির জয়ত্রী চক্রবর্তী আমাদের বিশেষ বক্তা শ্রী পার্থ মজুমদারকে উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন। এবারে প্রথমে আপনাদের সামনে এই বিষয় অর্থাৎ 80 দশক থেকে 00 দশকের একাত্ম নাটক ও ছোট নাটকের প্রতিযোগিতা মঞ্চ নাট্যদল গঠন ও মান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা নিয়েছে। প্রথমে বক্তব্য উপস্থাপন করবেন শ্রী দীপঙ্কর গুপ্ত। আমাদের আজকের যে বিষয়বস্তু, এটা একটা অন্বেষণের বিষয়। যে সময়টাকে ধরে এই বিষয়বস্তুটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, আপনারা যে গুজরি আছেন, আপনারা সবাই নাটক এবং এই অঞ্চলের নাটক নিয়ে অনেক বেশি অভিজ্ঞতা লব্ধ। আপনারা জানেন এই সময়টাই আমাদের এই রাজ্যে নাটকের এক নতুন দিগন্ত তৈরি করেছে। তার সাথে হচ্ছে নাটক প্রতিযোগিতার মঞ্চগুলি। আসলে এই 80 দশকের কথাই যদি আমরা শুরু করি, দেখব চন্দন সেনগুপ্ত থেকে অনেকেই আমাদের যে নবনাট্য আন্দোলন, যা আমরা পশ্চিমবঙ্গ থেকে আমদানি করেছি, সেই নবনাট্য আন্দোলনের নিরিখেই নাটকগুলো তৈরি হয়েছে। আপনারা চন্দন সেনগুপ্তের একে নাটকগুলো পড়ে দেখতে পাবেন যে সেই নবনাট্য আন্দোলনের একটা ধারা এখানে চলে গেছে। এবং আপনারা যদি দেখেন ওই সময় 80 দশকের আমাদের রামকৃষ্ণ দেবনাথরা যে নাটক করেছেন, সেটা হচ্ছে কুকুরের সাও, তুলে বলে বিনাশ। দেখবেন সেখানে একটা নবনাট্য আন্দোলনের ধারা বসে গেছে। একজন মহাজন আছে, একজন শোষক আছে, শোষিত আছে, এইভাবেই নাটকগুলো তখন তৈরি হয়েছে। আমরা খুব অবাক হলাম যখন 80 দশক থেকে কিছু কিছু পরবর্তী সময় আমি শুরু করে দিচ্ছি বিষয়টা, পরবর্তী সময় এইভাবে আলোচনাগুলো আসবে। আমরা দেখেছি শিলচরে, আমি কিছু এক স্তরে যেগুলো আমার মনে আছে আমি বলে যাচ্ছি, কিছু কিছু নাট্য প্রতিযোগিতার নাম। শিলচরে নরেশচন্দ্র স্মৃতি নাট্য প্রতিযোগিতা, যা প্রায় 40 বৎসর উঠতে চলেছে। শেখর স্মৃতি নাট্য প্রতিযোগিতা অনেক পুরনো, বা মানস নাট্যিক নামে ওদের একটা প্রতিযোগিতা ছিল আগরতলা, আমার সবটা জানা নেই, আমি তো অনেক পেছনের দিকে। মদনপুরের ঝিনুকের একটা নাট্য প্রতিযোগিতা ছিল, অনেক বছর চলেছিল। পরবর্তীকালে কমলপুরের মাখন স্মৃতি, এছাড়াও করিমগঞ্জে বহুরূপী, পাথারকান্দির চতুরঙ্গের বিভিন্ন নাট্য প্রতিযোগিতা, ধর্মনগরের মিহির স্মৃতি একটা 80 দশকে। সেটাকে ছাড়িয়ে আমরা যখন এই দশকে এসে ঢুকলাম, তখন আমাদের শহরে প্রথম রবীন্দ্র সংস্কৃতি পরিষদ আয়োজিত অঞ্জলি স্মৃতি, পরবর্তী সময়ে পঞ্চমৈদিক আয়োজিত নাট্য প্রতিযোগিতা, পরবর্তীতে ক্লাসিক কালচারাল ইউনিট আয়োজিত দিবালোক স্মৃতি, এইগুলো অনেকগুলো নাট্য প্রতিযোগিতার মঞ্চ আমরা পেলাম। এবং আমরা দেখেছি ওই সময় 90 দশকে বা 00 দশকে একটা নাটক প্রোডাকশন করলে প্রতিযোগিতার মঞ্চগুলোতে আমরা অভিনয় করতে করতে 11-12 খানা মঞ্চায়ন হয়ে যেত, আমরা সুযোগ পেতাম। আর এই নাটকগুলোকে, এই মঞ্চগুলো দেখতে দেখতে আমরা কি হলো, আমরা যে নবনাট্য আন্দোলন থেকে কিভাবে
বেরিয়ে আসলাম এই মঞ্চগুলোর জন্য। হঠাৎ করে আমরা একদিন দেখলাম আইজো আইন দেয় আমাদের সমস্যা, আমাদের বিষয়। এখানে আলাদা করে শোষককে চেনা যায় না, এই শোষিতকে চেনা যায় না। দেখা যায় আমরা কিভাবে বুঝছি। হঠাৎ দেখলাম চিত্রমানের ভৌমিক নিয়েছিলেন শেওলা। আপনারা যারা আছেন আমাকে মনে করেন শেওলা কি দেখেছি আমরা ওই এলসি হিলের পাহাড়ে ট্রেনটা আটকে গেছে, কি এক দুর্বিষহ যন্ত্রণা। আমরা তো আনবের থেকে মুক্তি পাইনি। সেদিন তো 12 ঘন্টা 17 ঘন্টা দাঁড়িয়ে ট্রেনটা ধর্মড় করে এসে আগরতলা গেছে। আমরা একটা আলাদা ভূখণ্ডে বাস করছি, তার কথাটা জোরে চিৎকার করে নাটকে বলার শুরু করেছে। আমরা দেখেছি এমন একটা নাটক, আমরা হয়তো বনফুলের অনেক গল্প অনেকে দেখেছেন, কিন্তু হঠাৎ একদিন দেখলাম চতুরঙ্গ পাতারকান্দির শেখর দাস একটা নাটক নিয়ে আসলেন, দুই গালে চর, দুই পাশাপাশি প্রতিবেশী। হ্যাঁ, একটা খুব সাধারণ ঘটনাকে নিয়ে শেষ পর্যন্ত বললেন যে আমরা দ্বন্দ্বে নই, এর জন্য দুগালে চর দিয়ে একটা বার্তা দিয়ে গেলেন। আমরা চোখটা খুলছে, অনেক বেশি চোখটা খুলছে। আমরা দেখলাম পরবর্তী সময় আরো কিছু নাট্যদল কৈলাসহরের প্রশ্ন ওরা নতুন করে প্রতিযোগিতার মঞ্চ তৈরি করলো, শেখানোর প্রতিযোগিতা হলো, বিভিন্ন প্রতিযোগিতা। আমরা নিজেরা নাটক করতে শুরু করলাম। আমি নিজেও কিছু কিছু নিজেদের ভিত যে চরক নিয়ে পরশুদিনও একটা নাটক করিমগঞ্জের ওরা করে গেল। কিন্তু চরক এর আগে কি দেখলাম আমরা, হঠাৎ করে শিলচরের কিছু কিছু লোক ওরা এসে শহীদ দিবসের মতো নাটক করলেন। শহীদদের যন্ত্রণা প্রকাশিত হলো মঞ্চে। এর আগে মনে হয় না কেউ এই নবনাট্য আন্দোলনকে ছাড়িয়ে, তখনও কিন্তু সাথে সাথে শিলচর বলুন আগরতলা বলুন অনেকেই মঞ্চে এসে নাটক করছেন। আমরা দেখছি কলকাতার ছাপার কিছু কাগজ বিভিন্ন নাট্যকারের নাটক হচ্ছে, পাশাপাশি শুরু হয়ে গেল আমাদের রাজ্যের নাটক, যা একদম নিজস্ব, যা নবনাট্য আন্দোলন, গণনাট্য, নবনাট্য সবকিছুকে ছাড়িয়ে আমাদের নিজস্ব একটা উপস্থাপনা আমরা দেখতে শুরু করলাম। আপনারা দেখেছেন প্রাঞ্জয়ের মতো চন্দনসরের ভোটও চলে, চন্দনসরের ভোট একটু একটু অন্যরকম। নবনাট্য আন্দোলন থেকে বেরিয়ে মনে হয়েছে আমাদের বিষয়, আমাদের না পাওয়া অনেক এভাবে দেখতে দেখতে আমরা নিজেরা নাটক লিখতে শুরু করলাম। আমি নিজেও ভিড় করলাম, ঈশান কুমারের বাংলাদেশ করলাম, যা আমাদের এই অঞ্চলের কৃষ্টি সংস্কৃতিকে নিয়ে আমরা কিছু একটা বলার চেষ্টা করলাম। সেখান থেকে এই নাটকের মঞ্চগুলো আমাদেরকে পথ দেখা, যার জন্য 80 দশক এবং 00 দশক পর্যন্ত যে নাটকের মঞ্চগুলো ছিল তার জন্য অনেক অনেক নতুন দল তৈরি হলো, অনেক নতুন নাট্যকারকে আমরা পেলাম। ছোট ভাই এই যে আমাদের প্রাঞ্জয়ের মতো নাটক, তার প্রিয় বন্ধু দেখতে দেখতে আমরা একটা অন্য জগতে আমরা ভাবলাম যে না, নাটকের জায়গাটা আরো একটু অন্যরকম। আমার শহরের যে ছাড়ুদার মহিলাটার মধ্যে প্রেম ভালোবাসা, তাকে নিয়ে নাটক করতে শুরু করলাম আমরা। এখানেই এই যে ক্যাপশন, এই ক্যাপশনের জয়কার হলো, জয়কার হলো। এইভাবে যে আমরা নতুন নতুন প্রেজেন্টেশন, নতুন নতুন আঙ্গিকের নাটক এ রাজ্যে তৈরি করতে লাগলাম। নতুন আর এই প্রতিযোগিতার মঞ্চগুলিতে আমরা এমন কিছু লোককে পেয়ে গেলাম যারা আমাদের নাটকগুলোকে বিশ্লেষণ করলেন, আমাদেরকে ভাবতে শেখালেন, নতুন ভাবে পথ দেখালেন। আমরা অনেক বিচারক হিসেবে পেয়েছি দীপ্তরত্ন চন্দ্র, বীরেন ঘোষ, কুমার শঙ্কর পাল, ইরা গাঙ্গুলি, রবীন্দ্র ভট্টাচার্য, রতীশ ভট্টাচার্য, অনিত রায়, অনেক অনেক সত্য ভাদুরী, এদের মতো সব বিচারকরা ওই মঞ্চে দাঁড়িয়ে আমাদের প্রেজেন্টেশনকে ওরা বিশ্বতোষ চৌধুরী আরো অনেক আমাদের প্রেজেন্টেশনকে ওরা বিশ্লেষণ করছিলেন। আমরা বুঝতে পারছিলাম আমরা কোন ওদের চোখ দিয়ে আমরা আবার নিজেদের নাটককে, নিজেদের উপস্থাপনাকে, নিজেদের অভিনয় শৈলীকে আমরা নতুন ভাবে আবার সাজানোর সুযোগ পেয়েছি। এর জন্য এই ক্যাপশন আছে
কথাচিত্র থেকে শুনে আমাদেরকে এখানে সেমিনার করছে, তার যৌক্তিকতা এটাই যে একটা নতুন পথ আসলে অনেক আরো পথ তৈরি হয়েছে। হয়তো প্রতিযোগিতার মঞ্চগুলো এখন আর নেই, কিন্তু এই প্রতিযোগিতার মঞ্চগুলোও একটা বিশেষ ভূমিকা একসময় নিয়েছে। আমি আর বেশি দূর বাড়াবো না। এখনো মনে পড়ে নাটক দেখতে গিয়ে যখন আমরা উদারবন্দের কাঠের তরোয়াল নাটকখানা দেখেছি, কি এক সমস্যা! চা বাগানের পাশে হাতির যে উদ্ভট কাণ্ড, বন এবং পাশে মানুষের বাস, দুটার মধ্যেখানে যখন হাতিটা এসে ঘরের মধ্যে ঢুকে যাবে অবস্থা, ঠিক তখন আমরা ওই ছোট্ট মেয়েটার চরিত্রটা নাম মনে নেই, তার মধ্যে চিৎকার করতে আমাদের এখনো মনে পড়ে। এই মঞ্চগুলাই আমাদের নবনাট্য আন্দোলন থেকে বেরিয়ে এসে এক নতুন ধারা দিয়েছে। আমরা নতুন ভাবে নাটক করার ভাবনা পেয়েছি সবাইকে। আমি অনেক অল্প কথায় শেষ করার চেষ্টা করলাম। দাদা রয়েছেন, উনি আরো বিস্তৃত আলোচনা করবেন, উনি মূল আলোচনা করবেন। আমি একটু ধারা তৈরি করে দিলাম সবাইকে। আরো একবার ধন্যবাদ। কথাচিত্রের পক্ষ থেকে জয়ন্ত চক্রবর্তী দীপঙ্কর গুপ্তের হাতে স্মারক সম্মাননা তুলে দেবে। এবারে এই বিষয়ে বক্তব্য রাখার জন্য শ্রী স্বরূপ ঘোষ সাহেবকে কথাচিত্রকে এবং দর্শক অভিনয় চক্রবর্তীকে আমার ব্যক্তিগত তরফ থেকে অনেক ধন্যবাদ। আমি একটা প্ল্যাটফর্মের মধ্যে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। পাশাপাশি এর জন্য অন্যান্য কথাচিত্র বাংলাকে যে নাট্য উৎসবের সাথে সাথে এত সুন্দর একটা সেমিনারের আয়োজন করা, কারণ আমরা হয়তো একটা সময় প্রথমে তো আর সেমিনারে আমরা কখনো যোগ দিইনি। আমরা প্রথমে আমরা নাটক থেকে শুরু করি, পরবর্তী সময় নাটক করতে করতে নাটক জানতে জানতে আমরা এটাও উপলব্ধি করতে পেরেছি যে নাটকের সাথে সাথে নিয়মিত নাট্য চর্চার সাথে সাথে আমাদের সেমিনারের অত্যন্ত গুরুত্ব রয়েছে। আমরা এতদিন দেখতাম যে ধর্মনগরে বিভিন্ন নাট্য উৎসব, কিন্তু আমরা এখন এটাও লক্ষ্য করি যে ধর্ম নাট্য উৎসবের সাথে সাথে দলগুলো নাট্য উৎসবের সাথে সাথে সেমিনারেরও উদ্যোগ নেয়, যেটা আমরা দেখেছিলাম গত বছর আর্কাই কালচারাল ইউনিট যখন তাদের একটা নাট্য উৎসব করলো, সেই নাট্য উৎসব মতো তারা কিন্তু সেমিনারের আয়োজন করেছিল। এবং এবার দেখলাম যেটা কথাচিত্রে এই নাট্য উৎসবে সেমিনারের আয়োজন করা হচ্ছে। তার জন্য কথাচিত্র মনির্বাণ চক্রবর্তীকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন, আজ দীপঙ্করদা একটু আগে ৮০ থেকে ০ দশকের মধ্যে ধর্মনগরের বিভিন্ন নাট্য চর্চার দিকগুলি তুলে ধরেছেন। কিন্তু এটাও তো সত্যি যে ৮০ দশক থেকে ০ দশক, এই ২০ বছরের মধ্যে তো হয়তো বা ধর্মনগরের নাট্য চর্চাটা শুরু হয়নি আগে থেকে, অনেক আগে থেকে ধরুন ৪০-এর দশক থেকেই আমাদের ধর্মনগরে কিন্তু নিয়মিত নাট্য চর্চা শুরু হয়েছে। হয়তো তখন দলের সংখ্যা কম ছিল, স্বাভাবিকভাবে দলের সংখ্যা যদি কম থাকে সে সময় নাট্য শিল্পীদের সংখ্যা, নাট্য কর্মীদের সংখ্যা কম ছিল। কিন্তু আমরা কিন্তু সেই সময়টাকে ভুলে চলবে না। যেমন গুলি পায় ৪০-এর দশক থেকেই কিন্তু আমরা ৮০ দশকে এসে পৌঁছেছি, এবং তারপর থেকেই হয়তো ৮০ দশকে একটা নাটকের জোয়ার এসেছিল, কিন্তু সেই জোয়ারটাকে কিন্তু বিন্দু বিন্দু করে একটা সিন্ধুতে পরিণত করেছিল সেই ৪০ দশকে যারা আমাদের পূর্বপুরুষ যারা রয়েছে নাটকের সাথে জড়িয়েছিলেন। এই ধর্মনগরের অনেক নাট্য ব্যক্তিত্বরা যারা নাটকের সাথে জড়িয়েছিলেন তাদের কারণেই কিন্তু আমরা ৮০ থেকে ৯০ দশকে হয়তো অনেক বড় যুদ্ধ হয়েছে। আমরা এটাও দেখি যে শুধু তো আর ধর্মনগর দিয়ে আমাদের রাজ্যের নাট্য চর্চাটা চিন্তা করলে চলবে না।
এটাও তো ঠিক যে আমাদের রাজ্য আজকে 120 বছরেরও বেশি আগে থেকে নাট্য চর্চা শুরু হয়েছে। সেই রাজন্য আমলের রাজ পরিবারের মধ্যে থেকেই নাট্য চর্চা শুরু হয়। পরবর্তী সময় হয়তো সেই নাট্য চর্চা রাজ পরিবার থেকে বেরিয়ে এসেছিল, ধীরে 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 আজকে পর্যন্ত আমরা নাটক করছি। কিন্তু সেদিকেও যদি আমরা লক্ষ্য করি, আমাদের কিছু কিছু দেখুন, হয়তো অনেকগুলো আলোচনা রিপিটেড হবে, কারণ ইতিহাস তো আর বদল করা যায় না। আমি হয়তো কিছু কিছু জায়গা থেকে কিছু তথ্য সংগ্রহ করে এনেছি, যে তথ্য হয়তো বা আপনাদেরও জানা, কেন আপনারা এখানে যারা উপস্থিত আছেন অধিকাংশই নাট্য বলতে আমার চাইতেও আমার হয়তো এখানে অনেকজনে আছেন, তাদের হাত ধরে আমিও নাটকে এসেছি। তারপর কিছু কিছু যারা অনির বাবা বলেছিল যে কিছু নোট নিয়ে আসার জন্য, যারা এখানে পরবর্তী বা ছাত্র কিছু কিছু জায়গা থেকে কিছু নোট সংগ্রহ করা। সেই নোটগুলো আপনাদের সামনে ছোট্ট আকার, খুব সংক্ষিপ্ত আকার তুলে ধরার চেষ্টা করছি, কারণ সময় খুবই সংক্ষিপ্ত, পাঁচটা আবার ফিরে যাবেন আজকে শিলচর বিষয়। কিন্তু ত্রিপুরা নাট্য চর্চার ইতিহাসটা ইতিমধ্যে 120 বছর দিয়ে ত্রিপুরা নাট্য চর্চা শুরু হয় রাজবাড়ির অন্তরে ছিল। সেই সময় শুধু রাজ পরিবারের সদস্যরা তাদের অনুকৃত কিছু সংখ্যক মানুষকে নিয়ে নাট্য চর্চায় যুক্ত ছিল। সে সময় ত্রিপুরার সংখ্যাধিক মানুষ ছিলেন সামান্য বেঁচে থাকার যুদ্ধ, কর, তীব্র প্রথা, বেকার থাকা, এসবের পরে অধিকাংশ মানুষের কাছে আর সংস্কৃতি চর্চার কোনো আমল থাকতো না। আছে শিক্ষা, অর্থ, সংস্কৃতি সবই ছিল মানিক্য রাজ পরিবার সহ রাজধানী আগরতলার উচ্চ কুটির পরিমণ্ডল। ইতিহাস বলে এই পরিমণ্ডলে বাংলা ভাষাতেই সবকিছু চর্চা হতো, কিন্তু প্রজারা রাজ সংস্কৃতির অঙ্গনে প্রান্ত ছিল। সেই সময় কলকাতাকে কেন্দ্র করে যে বাংলা সাহিত্য ও সংস্কৃতির চর্চা প্রসারিত হচ্ছিল, বিশেষ করে নাটকের ক্ষেত্রে, সেই প্রভাবে ত্রিপুরা রাজ অঙ্গনে শুরু হয় নাট্য চর্চা। মহারাজ রাধা কিশোর মানিকের পৃষ্ঠপোষকতায় গঠিত ত্রিপুরার প্রথম নাট্য দল উচ্চারিত নাট্য সমাজ। পরবর্তীতে 20 শতকের 30-এর দশকে ত্রিপুরেশ মজুমদারের হাত ধরে নাট্য চর্চা রাজপ্রসাদের বাইরে আসে। তিনি প্রতিষ্ঠা করেন ত্রিপুরা শিল্পায়তন। সে সময় থেকে এ যাবৎ কাল পর্যন্ত প্রায় 100 বর্ষ পেরিয়ে ধারাবাহিক নাট্য চর্চায় এ রাজ্যের বহু নাট্য দল ও নাট্যকারের জন্ম দিয়েছে। যদিও একটা সময় কলকাতার নাট্যকারদের পাণ্ডুলিপির উপর নির্ভর ছিল এই অঞ্চলের নাট্য চর্চা, সেই ধারা কিছু কাল পরে ভেঙে গেল। 70-এর দশকের শুরু থেকে অজিত মজুমদার এই ত্রিপুরা নাট্য চর্চায় একটা জোয়ার আনে। তিনি ঘরোয়া, জয় বাংলা, ভারতনাট্যম, বৃহন্নলা পালা, সভ্যতার সংলাপ ইত্যাদি বহু নাটক রচনা করেন। এরপর মানিক চক্রবর্তী বেশ কিছু দুঃসাহসিক রচনা ও নির্দেশনায় রূপায়ণ থিয়েটার দল মঞ্চস্থ করল চোর, অজ্ঞাতবাস, মস্তডাক ইত্যাদি। এবং এই মানিক চক্রবর্তীর হাত ধরে কিন্তু ত্রিপুরার পথ নাটকের সূচনা হয়েছে বলেও আমরা এটাই মনে করি, তথ্য এটাই বলে। কিন্তু খুব গর্ব করে বলতে হয়, আমার সত্যি কথা, রাজন্য আমলে থেকেও যদি আমাদের নাট্য চর্চা শুরু হয়ে থাকে, তবে খুব গর্ব করে বলতে হয় 40-এর দশক থেকে কিন্তু আমাদের ধর্মনগরেও নিয়মিত নাট্য চর্চা শুরু হয়েছে। হয়তো আমার জানা নেই ত্রিপুরার এই নাট্য চর্চার আলোচনায় ধর্মনগরের নাট্য আন্দোলনের কথা কতটুকু লেখা আছে আমার জানা নেই, কিন্তু এটা কিন্তু আমি একজন ধর্মনগরের ছেলে হিসেবে, ধর্মনগরবাসী হিসেবে গর্ববোধ করি যে আমি এমন একটা জায়গায় বাস করি, সেই জায়গার মধ্যে গত প্রায় 90 বছর ধরে 40-এর দশক থেকে ধর্মনগরের নাট্য চর্চা শুরু হয়। এখন 2024 সাল, অর্থাৎ প্রায় 90 বছরের কাছাকাছি চলে এসেছে আমাদের ধর্মনগরের নাট্য চর্চা হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু একটা ধর্মনগরের ছেলে হিসেবে, ধর্মনগরবাসী হিসেবে, বিশেষ করে একজন নাট্যশিল্পী হিসেবে এটা খুব গর্ববোধ করি বলতে। এবং এখানে হয়তো ধর্মনগরের বেশ কিছু নাট্য চর্চার বিষয় আমার এই তথ্য সংকলনের মধ্যে রয়েছে। বিশেষ করে এই বিষয়টা প্রার্থনার জন্য প্রার্থনা হয়তো নাটক নিয়ে চর্চা করে, কিন্তু ধর্মনগরের নাট্য চর্চাটা প্রার্থনার কাছে কতটুকু জ্ঞান রাখতে আছে সেটা জিনিসটা জানা হয়তো খুব সংক্ষিপ্ত আকারে তুলে ধরে প্রার্থনা অনেকটাই ধর্মনগরের নাট্য চর্চার বিষয়টাকে অনেকটাই অভিজ্ঞতা হবে।
যদিও এই 40-এর দশকে ধর্মনগরের লোকসংখ্যা খুব কমই ছিল, তখন সেই সময় হয়তো বা ধর্মনগরের ভালো মতো বিদ্যুৎ ছিল না, বিভিন্ন রকম সমস্যা ছিল। সেই সমস্যার মধ্যেও দাঁড়িয়ে কিন্তু ধর্মনগরের মানুষ নাটককে বিনোদনের পথ হিসেবে বেছে নিয়েছিল। এটা কিন্তু আমাদের জন্য পুরো একটা শিক্ষণীয় বিষয়। আজকের দিনে দাঁড়িয়ে আমরা অনেক সুবিধা থাকার পরেও কিন্তু পর্যাপ্ত নাট্য চর্চা এগিয়ে যেতে পারি না। সেই জায়গায় দাঁড়িয়ে 40-এর দশকের অনেক অভাব অনটন অনেক সমস্যার মধ্যে দাঁড়িয়েও কিন্তু ধর্মনগরের নাট্য চর্চা হয়েছে। আজ যেমন প্রথমেই আপনারা জানেন যে এই ধর্মনগরের যে কালীবাড়ি দেখছেন আপনি, সেই কালীবাড়ির মধ্যে ছোট্ট মঞ্চ ছিল। আর সেই 40-এর দশকে তথ্য সংগ্রহ করে বেরিয়েছিল। 40-এর দশকটা আমরা শুনি, আমাদের জন্মগ্রহণ যে আমরা যেটা তথ্য সংগ্রহ করেছি যে কালীবাড়ির মধ্যে একটা ছোট্ট মঞ্চ ছিল, সেই মঞ্চের মধ্যে নাটক হতো। এবং তৎকালীন যিনি মহকুমা শাসক ছিলেন, ওনার নাম অনুসারে প্রবোধ নাট্য সমাজ নাম দিয়ে প্রথমে একটা নাট্য দল ধর্মনগরে গঠিত হয়, যারা বছরের বিভিন্ন সময় কালীবাড়ির মধ্যে তারা নাটক করতেন। সে সময় যারা নাটক করতেন তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম যেমন নৃপেন ঘোষ, বিলাস বসুন চক্রবর্তী, মোহাম্মদ গুপ্ত, দ্বারিকা ভট্টাচার্য, রুমেন্দ্র চন্দ্র চন্দ্র, বীরেন্দ্র চন্দ্র প্রমুখ নাট্য ব্যক্তিত্বরা সে সময় নাটক করতেন। অর্থাৎ এটা বলতে পারি যে তাদের হাত ধরেই ধর্মনগরের নাট্য চর্চা শুরু হয়েছে। পরবর্তীতে নৃপেন্দ্র ঘোষের নির্দেশনায় অমরেশ চক্রবর্তী হ্যাঁ এগুলো হয়তো 40-এর দশকে আলো পড়ে, 50-60-এর দশকে এসেছিল। তো সেটা যাদেরকে আপনি নৃপেন্দ্র ঘোষের নির্দেশনা সে সময় বহু নাট্য মঞ্চস্থ হয়েছে। তার মধ্যে বেশ কিছু সারা জায়গার নাটক ছিল, যেমন বৈদিক পতাকা, বঙ্গে বৈদি, চন্দ্রগুপ্ত, সিরাজউদ্দৌলা, পথের শেষে, কেদার রায়, চাঁদ রায় ইত্যাদি সেগুলো 40-এর দশকের নাটক। পরবর্তীতে দেখা যায় যে 1952 থেকে 53 সালে চিত্তরঞ্জন পাল মজুমদার যুগে ধর্মনগরের নাটক শুরু হয়। তিনি পেশায় একটু ঠিকই রাখছিলেন এবং নাট্য অভিনয়ের ক্ষেত্রে গোটা ধর্মনগরের বিশেষ জনপ্রিয়তা ছিল এই চিত্তরঞ্জন মজুমদার। পরবর্তী সময় তিনি সত্যরঞ্জন পাল মজুমদার, সুখময় ভদ্র, প্রবীর ভট্টাচার্য প্রমুখ নাট্যকর্মীদেরকে বেশ নাটকগুলি প্রযোজনা করেন, নির্দেশনা দেন এবং সেভাবে করে ওনার নাট্য চর্চা অনেকটা এগিয়ে যায়। পরবর্তীতে আবার একই সাথে যারা নাট্য চর্চায় এগিয়ে এলেন তাদের মধ্যে রয়েছেন ডক্টর পিবি রায় রয়েছেন, স্বপন চক্রবর্তী রয়েছেন, ডক্টর রায় তখন আবার সম্ভবত 1955 সালের ঘটনা। উনি নতুন করে প্রবোধ নাট্য সমাজের পরে উনি আবার নতুন করে নাট্য দল গঠন করেন ধর্মনগরে। ওনার যে নাট্য দল ছিলেন সেই নাট্য দলের মধ্যে তখন আবার এসে নতুন নতুন নাট্যকর্মীরা এসে যুক্ত হন। তাদের মধ্যে যেমন রয়েছেন অজয় চক্রবর্তী, উনি আবার রামবাবু নামেও বিখ্যাত ছিলেন, সত্যেন্দ্র চক্রবর্তী, হরিনারায়ণ ভৌমিক, শিশু শিল্পী পীযূষ ভৌমিক, বিজন চক্রবর্তী এবং তারপরে পিবি রায়ের সমন্বয়ে যখন নতুন নাট্য দল গঠিত হয়, একটা নাট্য দল ছিল সে প্রমুখ নাট্য সমাজ, পিবি রায়ের নতুন দল, সব মিলে ধর্মনগর টাউন কালীবাড়ির সাথে বিদ্যান ইনস্টিটিউট সময় তখন নাট্য চর্চা শুরু হয়। এবং সবচেয়ে আনন্দের বিষয়, আমি যখন তথ্যগুলো ঘাটতে আমি যেটা লক্ষ্য করলাম এবং তখন চিন্তা করলাম আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু আমরা যেটা দেখতে পাই যে ধর্মনগরের যখন কোনো দুর্গা পূজা বলুন, কালী পূজা বলুন, সেই দুর্গা পূজা কিন্তু কালী পূজার মধ্যে আমরা দেখতে পাই ধর্মনগরের বিভিন্ন যে পুজো উদ্যোক্তারা রয়েছে, সেই পুজো উদ্যোক্তারা তারা একদম ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত প্রতিনিয়ত প্রোগ্রাম করে। এবং এই যে অনুষ্ঠান করার প্রবণতাটা কিন্তু শুরু হয়েছিল নাটক দিয়ে 1954 সালে এটা শুরু হয়। প্রথম ধর্মনগর নয়াপাড়াতে বারোয়ারি দুর্গা পুজোর মণ্ডপে টানা 3 দিন 1954 মানে 1954 সালে টানা 3 দিন নাটক হতো আমাদের ধর্মনগরের নয়াপাড়া এলাকাতে। এটা কিন্তু আমাদের এর থেকে অনেক উৎসাহ, অনেক প্রেরণা পাওয়ার বিষয় একটা। সেখানে 3 দিন ব্যাপী নাটক মঞ্চস্থ হতো শিক্ষক শ্রী অমরেশ চক্রবর্তীর নির্দেশনায়। এবং এই আমাদের এই কালীবাড়ির সাইডে রয়েছে দত্ত প্রিন্টার্স। সেই দত্ত প্রিন্টার্সের যিনি মালিক ছিলেন সুধাংশু দত্তের সাংগঠনিকভাবে তিনি তৎপরভাবে সেই
3 দিন ব্যাপী নাটক করছিল এবং ছেলেরা ভাগ করা হতো, ছেলেরাও নাটক করবে, মেয়েরাও নাটক করবে, ছেলেরাও নাটক করবে এবং মেয়েরাও নাটক করবে। সেই জায়গায় দাঁড়িয়ে ছেলেরা নাটক করতো বিদ্রোহী নাটক, আমরা 3 দিনই বিদ্রোহী নাটকটা করতো, এবং মেয়েরা নাটক করতো গৃহপ্রবেশ নাটক, আমরা 3 দিনই তার মেয়েরাও নাটক করতো। এবং পরবর্তী সময় যেটা দেখা যায় 1963-64 সালে শিল্পী নাট্য সংসদ নামে আরো একটি নাট্য দলের জন্ম হয়। এর উদ্যোক্তা ছিলেন রামকৃষ্ণ দেবনাথ, কৃষ্ণচন্দ্র দেব, গুরুবচন সিং। এই নাট্য দলের সবচেয়ে ঘনিষ্ঠ প্রযোজনা অবধূতি দীপান্তরে এবং নিহারিকা। নিহার গুপ্তের চক্র, দীপান্তর এবং চক্র, এই দুটি নাটক সেই সময় 60-এর দশকের মধ্যে খুব উল্লেখযোগ্য দুটি নাটক। এবং সে সময় আমি যখন তথ্য সংগ্রহ করছিলাম, সেই তথ্য সংগ্রহ করতে খুব অবাক হচ্ছিলাম। আজকের দিনে দাঁড়িয়ে আমরা নাটকের ক্ষেত্রে আমরা NSDP গ্রান্ট পাই, SNL গ্রান্ট পাই, তথ্য এটা দেশের ভারত সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর আমাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে সাহায্য করে। কিন্তু সেই সময়ের কথা, সেই সময় তারা আমাদের স্বাভাবিকভাবে যদি ধরে নেই 60-এর দশক তার ধর্মনগর এতটা আর্থিকভাবে স্বাবলম্বী ছিল না। সে জায়গায় দাঁড়িয়ে সে সময় দুতলা মঞ্চ বানিয়ে আর দুতলা স্টেজ কার্ড বানিয়ে নাটক হয়েছে এই ধরনের। এবং তার মধ্যে যেমন একটা বলিষ্ঠ দিক, সেটা হচ্ছে দীপান্তর একটা নাটক ছিল, যেটা খুব সারা জানা নাটক। তার মধ্যে ঝড়ের দৃশ্য ছিল, সেই ঝড়ের দৃশ্যের মধ্যে নাকি জলের মধ্যে নুন মিশিয়ে এভাবে করে ঝড়ের দৃশ্য উপস্থাপন করা হয়েছিল, যেখানে উপস্থিত দর্শকরা ঘাবড়ে গিয়েছিলেন, অনেকে নাকি বাইরে গিয়ে দেখছিলেন আদতেই কি ঝড় এসেছে কিনা। এভাবে করে নাটক করা হয়েছে এই ধরনের 60-এর দশকে। এবং পরবর্তী সময়ে এই দলের সাথে যারা নাটকে যুক্ত হয়েছিলেন তাদের মধ্যে অনেক মহিলারা স্বইচ্ছায় নাটকে এগিয়েছিলেন। ধরে নেওয়া যায় যে 60-এর দশকেই ধর্মনগরে অনেক মহিলারা এই নাটকের সাথে যুক্ত হয়েছিলেন, এবং সেই যে দলের সাথে যুক্ত হয়ে প্রথম নাটকে তারা এসেছিলেন, সেই দলের মধ্যে যারা সবচেয়ে আপনার উল্লেখযোগ্য যে নাম ছিল মেয়েরা সুইটি ভট্টাচার্য, অনিতা ভট্টাচার্য, শান্তা ভট্টাচার্য, মনীষা নাথ, তারা প্রথম ধর্মনগরের যারা মহিলা হিসেবে যারা প্রথম নাট্য দলের সাথে যুক্ত হতে পারে। পরবর্তীতে 40-এর দশক থেকে ধর্মনগরে, 70-এর দশক থেকে ধর্মনগরে যেটা আমরা দেখলাম করি, সেখানে অনেক নাট্য দল সৃষ্টি হয়, নাট্য দলের সংখ্যা অনেক বেড়ে যায়। পাশাপাশি সেখানে অনেক নাট্য দলের সাথে মতভেদ তৈরি হয়। যত নাট্য দল বাড়তে থাকে ততই মতভেদ তৈরি হতে থাকে এবং ততই নাটকের সংখ্যাও বাড়তে থাকে। এই মতভেদটা কিন্তু যেরকম ভাবে হয়তো নিজেদের মধ্যে মতভেদ ছিল, কিন্তু নাটকের জন্য অনেকটাই উপকারী ছিল, কারণ সেই মতভেদই নাটকের অনেক দলের সংখ্যা বাড়িয়ে দিয়েছিল, যেটা ইতিহাস। এবং সেই 70-এর দশক থেকে ধর্মনগরে টিকেট কেটে নাটক উপভোগ করা শুরু হয়। সে সময় রবীন্দ্র সংস্কৃতি পরিষদ, তার ছোট ছোট কিছু নাট্য দল তৈরি হয়, তার মধ্যে উল্লেখযোগ্য নাম রবীন্দ্র সংস্কৃতি পরিষদ। এই দশকে যেমন রবীন্দ্র সংস্কৃতি পরিষদের বেশ কিছু উল্লেখযোগ্য নাটক আর রবীন্দ্র সংস্কৃতি পরিষদের সে সময় বিভূতি বিশ্বাসের নাটক হারাধনের 10টি ছেলে, রণদেব ভট্টাচার্যের নাটক নিকটে ফাঁদ, কামক প্রসাদ রায়চৌধুরী লাল পাঞ্জাব, মতিলাল দেব সীতাহরণ, শম্ভুনাথ লালার অজগর, বিশ্ববন্ধু সেনের ডাইনোসর এবং কল্যাণ চক্রবর্তী বায়ের ইত্যাদি নাটক 70-এর দশকে প্রচন্ড সাড়া। এবং সেই সময় আজকে যার নামে অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবন, সে 70-এর দশকে অর্ধেন্দু ভট্টাচার্য নাটকের সাথে যুক্ত হন। যদিও পরবর্তী সময়ে তিনি নাটকে খুব একটা বেশি ছিলেন না, যেটা ইতিহাস বলে। তিনি পরবর্তী সময়ে নাটক ছেড়ে চলে যান আপনার তথ্যচিত্র নির্মাণে, যদিও খুব কম বয়সে তাকে হারাতে হয়েছে আমাদের। এটা ধর্মনগরবাসী হিসেবে আমাদের প্রচন্ড দুঃখের বিষয়। হয়তো এই অর্ধেন্দু ভট্টাচার্য বেঁচে থাকে আপনার নাটকে কিংবা চলচ্চিত্রটি অনেক সুনাম অর্জন করতে পারতো আমাদের ধর্মনগর। যাক, এভাবে করে ধর্মনগরের নাট্য চর্চা শুরু হয়। পরবর্তী সময়ে 1983 সালে আমাদের ধর্মনগরের টাউন হল নির্মাণ হয়। সেই টাউন হল নির্মাণ ধর্মনগরের
সংস্কৃতি চর্চাকে, বিশেষত নাট্য চর্চাকে অনেক উৎসাহ যোগায়। কেননা এতদিন ধর্মনগরে যে নাট্য চর্চাটাই চলতো 40 থেকে 80 দশক, 40 থেকে 1980 পর্যন্ত, হয়তোবা আগে অস্থায়ী মঞ্চ তৈরি করে মাঠের মধ্যে, কিংবা সেই আমরা শুনেছি যে বিলাস ঘোষের যে বাগানের মাঠ রয়েছে আপনার, অর্থাৎ এখন যেটা মনস্টেড, পুরোনো মনস্টেডে সেই মাঠের মধ্যে অস্থায়ী মঞ্চ নির্মাণ করে নাটক চলতো, কালীবাড়ির মধ্যে নাটক চলতো, বিভিন্ন ইনস্টিটিউশনের মধ্যে নাটক চলতো, কিন্তু স্থায়ী কোনো নাটকের মঞ্চ ছিল না, যেটা 1983 সালে প্রথম ধর্মনগরের একটা স্থায়ী মঞ্চ তৈরি করে দেয়, যেটা নাট্য শিল্পীদের জন্য এবং অন্যান্য সাংস্কৃতিক শিল্পীদের জন্য অনেকটা উৎসাহ ছিল। এবং দেখুন, আজকের যে নাটকের বিষয়, সেই বিষয়ে কিন্তু টাউন হল, ধর্মনগরের টাউন হলের মঞ্চ তৈরি করে দেওয়া অনেকটা লাভদায়ক। আজ 2080 সাল থেকে যেভাবে প্রতিনিয়ত নাট্য চর্চা অনেক গুণ বেড়ে যায়, এটা কিন্তু আমাদের মঞ্চটাও অনেকটাই তার জন্য অনেকটাই বলবো উপযোগী বিষয় ছিল। এবং পরবর্তী সময়ে এটা অস্বীকার করার মতো না, আজ 80 দশক থেকে আজ যারা এখানে বসে আছেন, রঞ্জিতা বলুন, অনির্বাণদা বলুন, সুমিতা বলুন, যারা এখানে আছেন, দীপঙ্করদা বলুন, এবং যারা এখানে বসে আছেন, তাদের অধিকাংশই কিন্তু 80 দশকে উঠে আসা তথ্য যেটা বলে। কারণ 80 দশকে আমরা, আমার জন্ম হলেও সবই ছোট, তখন নাটক বুঝতাম না। তথ্য যেটা বলে, এখানে যারা আজ বসে আছেন, যারাই আজকে ধর্মনগরের নাট্য চর্চার একদম চালিকা শক্তি, তাদের প্রত্যেকেরই কিন্তু আর কি উঠে আসা সে 80 দশক থেকে। সে 1983 সালে কিশোর সাংস্কৃতিক সংস্থা নামক একটি সংস্থা গড়ে উঠেছিল, যেখানে ধর্মনগরের কিশোররাই, হয়তো রঞ্জিতদাও সেই অর্গানাইজেশনের সদস্য ছিলেন। এবং সেই সময় অমিত ভট্টাচার্য, হরিহর ভট্টাচার্য, সুব্রত দেব, অংশুমান শর্মা, আমাদের মিলন দাস, শেখর ভট্টাচার্য, পুস্তক ভট্টাচার্য, সুভাষিস গুপ্ত, আরো অনেকেই, সুবিদ্যা, তারা অনেকেই সেই সময়টার উঠে আসে। এবং যেটা আজকের বিষয়, যে সাংস্কৃতিক নাটক, ছোট একাঙ্ক নাটক প্রতিযোগিতা, আমরা ধর্মনগরের নাট্য ইতিহাসে এটাও লক্ষ্য করি, বিভিন্ন দল হয়তোবা কোনো প্রতিযোগিতার মঞ্চের প্ল্যাটফর্ম না হলে আমরা যদি বের করতে দেখি, নিজেদের মধ্যে প্রতিযোগিতার থেকেই তৈরি হওয়া। এই আমি যেটা শুনছিলাম, আমার একটা সময় ধারণা ছিল পঞ্চমী বহু পুরনো দল, কিন্তু পরবর্তী সময় জানতে পারি যে না, ছিল ক্লাসিক। সেই ক্লাসিক থেকেই তৈরি হয়েছে পঞ্চমী। একটা সময় ছিল ধর্মনগরে একটু আগে যদি চলে যায় রবীন্দ্র সাংস্কৃতিক পরিষদ, সেই রবীন্দ্র সাংস্কৃতিক পরিষদ থেকে গড়ে আসে ধর্ম, আরো তৈরি হয় বেশ কিছু দল। অর্থাৎ এটা তো স্পষ্ট যে কোনো একান্ত নাটকের প্রতিযোগিতা না হলেও নিজেদের আভ্যন্তরীণ প্রতিযোগিতার ক্ষেত্রে কিন্তু অনেক নাট্য দল তৈরি হয়ে এসেছে এই সময়টার মধ্যে, এই 80 দশকে। এবং এটাও ঠিক আমরা যেটা লক্ষ্য করি যে প্রতিযোগিতার মঞ্চ থেকে, যেমন পঞ্চমৈদিকের উৎপত্তি হয় প্রতিযোগিতার মঞ্চ থেকে, ইতিহাস যেটা বলে, যেটা হয়তো 1994 সালে এবং 1995 সালে সন্তলহনী মিউজিক কলেজের নামে এই পঞ্চমৈদিকের দল যুব উৎসবে অংশ নিয়েছিলেন। পরবর্তী সময় হয়তো 1997 সালে, যদি ভুল না করে থাকি, 1996 সালে পঞ্চমৈদিকের স্থাপিত হয় পঞ্চমৈদিক, এবং 97 সালে পঞ্চমৈদিক নাম দিয়ে যারা যুব উৎসবে অংশ নিয়েছিলেন, কিন্তু তাদের প্রতিযোগিতার মঞ্চ থেকেই তাদের কিন্তু উৎপত্তি। এটাও জানি যে ক্লাসিক, এই ক্লাসিকও কিন্তু হয়তো বা ক্লাসিক সম্বন্ধে আমার খুব একটা অভিজ্ঞতা নাই নিশ্চয়ই, যেটা সুমিতা বলবেন, সুবিধাকে দুঃখিত, দীপঙ্করদা হয়তো আমরা আলোচনায় ক্লাসিক সম্বন্ধে কিছু বলবেন, আমরা শুনে সমৃদ্ধ হব। পঞ্চমৈদিক সম্বন্ধে আমরা একটু ঘেটে ঘাটে জানা, এই কারণে কারণ আমিও এক সময় পঞ্চমৈদিকের সদস্য ছিলাম। আমার ধর্মনগরের টাউন হলে প্রথম মঞ্চায়ন নাটক পঞ্চমৈদিকের নাটক এবং অন্তরালের নাটক সুমিতার লেখা নাটক ছিল, আছে। এবং আমরা এটাও লক্ষ্য করতে পারি আজকে আকাই কালচারাল ইউনিট, এই আপনার প্রাঞ্জয়দা, যদি ভুল না করে থাকি, আকাইও সেই যুব উৎসবে নাটকের আর প্রতিযোগিতায় অংশ নিয়েই আকাইয়ের জন্য। অথচ আজকের যে বিষয়বস্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়বস্তু, কারণ ধর্মনগরে আজকের দিনে দাঁড়িয়ে যারাই তাপিয়ে নাটকে অভিনয় করছেন তার 80% দল এই সময়টার মধ্যে উঠে আসে। পুরোনো দিনে আলোচনা করলাম এর জন্য, কেন পুরোনোদের ছেড়ে দেওয়া আমরা নতুনরা না। এবং আমরা এটাও যেটা লক্ষ্য করি যে সেই সময় 80 থেকে 90 দশকে কিন্তু পঞ্চমৈদিকের ফেস্টিভ্যাল
সেই পঞ্চমদিকের টানা তারা যখন ভুল না করে থাকে 1997 সালে যখন তাদের প্রথম ফেস্টিভ্যাল শুরু হয়, টানা 9 দিনের ফেস্টিভ্যাল, 9 দিনের প্রতিযোগিতা, প্রতিদিন প্রায় তিনটে দল নাটক করত। অর্থাৎ 97-তে ধর্মনগরে নাটকের প্রতিযোগিতা হয় এবং সেই নাটকের প্রতিযোগিতায় 3টি করে প্রতিদিন নাটক করে 3-27টা দল আগরতলা, খোয়াই, কমলপুর, শিলচর, লামডিং থেকে নাটকের দল এসে এই পঞ্চমদিকের প্রতিযোগিতায় অংশ নিয়েছে। অর্থাৎ ধর্মনগরের এই সময় নাট্যচর্চাটা আমাদের নাট্য যারা নতুন নাটক করে তাদের জন্য উৎসাহ উদ্দীপনা জাগানোর মতো একটা ইতিহাস এই সময়। আমার সবচেয়ে ভালো লাগে খুব একটা কথা বলবো না, খুব সংক্ষিপ্ত কথার মধ্যে শেষ করবো। অন্যান্য বক্তারা রয়েছে, দেখুন আজ আমি তো আপনার ছোট বলছি না, কিন্তু অভিজ্ঞতা নিয়ে বলছি। হয়তোবা ওই সময়ের যে সুমিত দা, রঞ্জিত দা, অনিল দা, দীপঙ্কর দা, তাদের নাট্য উৎসাহে ধর্মনগর তাদের নাট্য নিয়মিত চর্চার মাধ্যমে ধর্মনগর একটা নাটকের একটা পরিবেশ তৈরি হয়েছিল। যদি এমন পরিবেশ তার একটা পরিবেশ তৈরি হওয়ার ফলে বহু নতুন নতুন নাট্যদল এগিয়ে এসেছিল, নতুন নাট্যদলের জন্ম নিয়েছিল, তার একটা উদাহরণ আকাই। হয়তো এই মঞ্চে দাঁড়িয়ে কথাগুলো বলা ঠিক না, তারপরে বলছি আকাই এমন এক যখন তারা নাটক করতো না, এটাও গল্প শোনা, এটাও একটা ইতিহাস। দেখুন ইতিহাসের মধ্যে খারাপ দিক থাকে, ভালো দিক থাকে। যদি মানুষের কোন ভুল বলে থাকে নিশ্চয়ই তোমার আলোচনা শোনা শুনছে। কিছু বকাটে ছেলে যারা টাউনের সামনে দাঁড়িয়ে আড্ডা দিত, যারা টাউনের পিছনে আউটডোরের সামনে দাঁড়িয়ে প্রতিদিন তাস খেলতো, পুলিশের সাথে পুলিশ তাদের তাড়া করতো, এটা প্রতিদিনের রুটিন ছিল। সেই ছেলেগুলো মিলে চিন্তা করলো না আমরা নাট্য চর্চা করি, তা আকাই কালচারাল ইউনিট নাম দিয়ে নাট্য চর্চা শুরু করলেন। তারা যে দল একটা সময় নাটক করতে 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 প্রাঞ্জল সিনহার নির্দেশনায় প্রিয় বন্ধু নাটক ধর্মনগরকে উপহার দিয়েছে। যে প্রিয় বন্ধু নাটক দেখে মানুষ বুঝেছিল যে ইয়াস নাটকের মধ্যে পরিবর্তন আনা যায়, নাটকের মধ্যে এক্সপেরিমেন্ট করা যায়, এবং সেই নাটক প্রত্যেকের মধ্যে বিশাল সাড়া জাগিয়েছিল প্রিয় বন্ধু নাটক। আমরা দেখছি মহাবিদ্যা নাটক, এই আকায়ের পরিচালনা, যে নাটকগুলো ধর্মনগরের নাট্য প্রেমী যারা নাট্যশিল্পী তাদেরকে উৎসাহ জাগিয়েছিল। এই প্রাঞ্জল সিনহার কথা বলবো না, এই যে ছেলেগুলো একটা সময় টাউনের সামনে বসে আড্ডা দিত, তাস খেলতো, তাদের মধ্যে থেকে উঠে আসা প্রাঞ্জল সিনহার নির্দেশনার দায়িত্ব নিয়ে প্রভুদা, যে নাকি একজন চা বিক্রেতা, তার জীবনে চা বিক্রি ছাড়া কোনো জীবনের কিছু উদ্দেশ্যই ছিল না, তাকে দিয়ে মঞ্চে অভিনয় করানো, সেটা কিন্তু একমাত্র আমি বলবো সে 80 দশক থেকে যারা এই অভিজিৎদা, সুমিতদা, অনির্বাণদা, দীপঙ্করদা তারা নাটক করেছিলেন, তাদের উৎসাহী বখাটে ছেলেরাও দল করতে পারে, এবং আজকে দিনে দাঁড়িয়ে তারা দল করছে, ভালো ভালো কাজ করছে, সমাজের জন্য কাজ করছে। সেই সময় নাটকের জোয়ার উঠেছিল, তারই একটা অঙ্গ বলবো। আজকে আমার খুব সংক্ষেপে শেষ করছি, আমার নাটকের মধ্যে আসাও সেই সময়টা রয়েছে। আমার মনে আছে, খুব সংক্ষিপ্ত বলছি, 1997 সালে বর্ডার ফিল্ম রিলিজ হয়েছিল। সেই বর্ডার ফিল্মের মধ্যে রিলিজ হয়েছিল, এবং আমরা আমাদের পাড়ার একটা ক্লাব ছিল, সেই ক্লাবের মধ্যে ক্লাবে অ্যানুয়াল ফাংশন আমরা প্ল্যান করলাম, আমরা এবার নাটক করব। তো আমাদের সাথে আমার বাড়ি রেল স্টেশন, রেল কলোনিতে আমার ক্লাব, আমার দেখবেন এমনিতে রেল কলোনিতে যারা থাকে তাদের সাথে শহরের খুব একটা যোগাযোগ থাকে না, রেল কলোনিতে আমরা আলাদা আলাদাই থাকতাম। তো সেই সময় নাটকের সাথে আমাদের খুব একটা যোগাযোগ, তারপরে আমরা চিন্তা করেছি আমাদের ক্লাবে আমাদের সমবয়সী বন্ধু বান্ধবরা মিলে নাটক করবো। 1997 সাল। তখন ধর্মনগরে খুব বেশি অডিও ক্যাসেট রেকর্ডিং এর সিস্টেম ছিল। আমরা 10 থেকে 15 মিনিটের বর্ডারের ফিল্মে এখন লাস্ট যে যুদ্ধটা হতো ইন্ডিয়া পাকিস্তানের, সেটা আমরা রেকর্ডিং করেছিলাম। এবং আমাদের এটাই ছিল যে রেকর্ডিংটা টেপে বাজানো হবে সাউন্ড বক্সে, আর আমাদের যারা আছে আমরা জাস্ট লিপসিং করবো, আমরা জাস্ট অ্যাকশন দেখাবো, এভাবে করে নাটক হবে। এবং সেটাই ছিল আমার জীবনের প্রথম নাটক। এবং আমার চরিত্র ছিল যে আমি নাটকে একজন পাঞ্জাবি ছেড়েছিলাম, এবং আমার কাজ, আমি নাটকের শুরুতেই একটা ভারতীয় পতাকা নিয়ে মঞ্চে ঢুকবো, আর ঢুকতে বিপরীত দিক থেকে পাকিস্তানের ওরা গুলি করবে, আর আমি মঞ্চে পড়ে যাবো। এটাই করেছিলাম, ফ্ল্যাগ নিয়ে মঞ্চে ঢুকেছিলাম, আমার বন্ধুরা অপর প্রান্ত থেকে গুলি ছুঁড়েছিল, আমি স্টেজে পড়ে গেছি, আর বাকিরা যুদ্ধ করেছে, আমি গোটা নাটকটার মধ্যে শুনেই কাটতেছিলাম, আমার গুলি তো শুনেই ছিল, এটাই আমার কাছে
প্রথম না মঞ্চে। এবং আরো একটা ইন্টারেস্টিং বিষয় আর কি, আমরা তখন অ্যাকচুয়ালি স্পিড ড্রাম মানে নাটকের যে দাড়ি লাগাতে গেলে স্পিড ড্রাম লাগাতে হয় সেই বিষয়টা আমরা জানতাম না। আমাদের এলাকার একজন ছিল, উনি যাত্রা টাত্রা করে না, ওনাকে আমরা ঘুরে গেছি আমাদের এটা করে দেওয়ার জন্য। আর আমরা আমাদের যেখানে আমরা নাটক করেছিলাম, আমাদের স্টেশনে একটা ছোট মঞ্চ আছে, রিক্রিয়েশন যাবে, সেখানে নাটক করতে পারতাম। তার ঠিক পেছনে ছিল রেলওয়ে স্কুল। রেলওয়ে স্কুল ঠিক যেদিন নাটক আমাদের তার কিছুদিন আগে সরস্বতী পূজা ছিল, তারা পুরোনো সরস্বতী স্কুলের বাইরে বের করে রেখেছিল একটা বড় গাছের নিচে। আমরা সেখান থেকে সরস্বতী চুল নিয়ে এসে গাড়ি বানিয়েছিলাম। আর যাকে এনেছিলাম সাজানোর জন্য, উনি আমাদেরকে স্পিড নাম আমরাও জানতাম না, উনিও বলেননি। আমরা কি দিয়ে এই দাড়িগুলো লাগানো যায়, আমাদেরকে ব্যান্ডেড দিয়ে দাড়ি লাগানো হয়েছে। ব্যান্ডেড দিয়ে দাড়ি লাগানো হয়েছে। আমি তো পাঞ্জাবি, আমার দিকে লাগানো হয়েছে দাড়ি, অনেকে লাগানো, তারপর তিল বানানো হয়েছে দাড়ি দিয়ে। যখন লাগাচ্ছিল প্রচন্ড ঠান্ডা লাগছিল, জোর জ্বালা করছিল, তো ওনারা বললেন না ব্যান্ডেড লাগালে এমনটা হয়। আমরা লাগিয়ে নাটক টাটক করার পরে আমরা প্রত্যেক বন্ধু বান্ধবের যারাই দাড়ি লাগিয়েছিল প্রত্যেকেই যখন আমরা দাড়ি খুলতে যাই, আমাদের তাদের চলে গেছিল, দাড়ি চলে গেছিল, আমার অবস্থা খুবই খারাপ ছিল। এটা ছিল আমার নাটকের প্রথম অভিজ্ঞতা। যাক, পরবর্তী সময়ে আজ এটা অস্বীকার করলে ভুল হবে, বাপ্পা চক্রবর্তী আমার সামনে বসে আছে। পরবর্তী আমার মেয়ে আমার আর্টের টিচার ছিলেন, তখন আমার নাটক করার খুব ইচ্ছে, আমি নাটক করবো। বাপ্পা চক্রবর্তীকে জানালাম, বাপ্পা চক্রবর্তী হাত ধরে এনে আমাকে পঞ্চমীর সাথে পরিচয় করিয়ে দেয়। তারপর থেকে আর কি ধর্মনগর শহরে এসে নাটক করার সৌভাগ্য হয়। এরপর থেকে নাটক করতাম, পঞ্চমীর সাথে অনেক নাটক করেছি। যদিও দুর্ভাগ্যজনক বিষয়, অনেক নাটকে প্রথম শটার মধ্যে থাকতাম, তারপরে শটার মধ্যে থাকতাম না, এটা অন্য একটা বিষয়। কিন্তু নাটককে ভালোবেসে নাটক করে গেছি। এবং সত্যি কথা, পঞ্চমী অনেক অনেক ধন্যবাদ। সে সময় শিশু নাটক প্রতিযোগিতা শুরু করেছিল এবং আমাদের সময় আমাদের উৎসাহে নাটক করেছিলাম। যখন থেকে শিশু নাটক প্রতিযোগিতা শুরু হয়, তখন থেকে আমরা বাচ্চাদেরকে ডেকে ডেকে এনে নাটক করাতাম। তারপর থেকে কিন্তু ধর্মনগর শিশুদেরও নাটক শুরু হয়। এটার উদ্যোগটাও কিন্তু প্রথম আমার যতটুকু জানা প্রথম পঞ্চমীর শিশু কিশোর নাট্য উৎসবের মধ্য দিয়ে কিন্তু ধর্মনগরের শিশুদের নিয়ে নাট্য চর্চার একটা পরিবেশ তৈরি হয়। এখন তো এনএসডি এসে শিশুদেরকে নাট্য ওয়ার্কশপ দিচ্ছে, আমাদের সময় ছিল না। আমরা আমাদের তাগিদে নাটক করতে এসেছি এবং পরবর্তী সময়ে আজকেও নাটক হচ্ছে, অনেকজনই নাটক করছেন, বিভিন্ন রকমের সাহায্য হচ্ছে এবং প্রত্যেকটা দল তার মতো করে নাটক করার চেষ্টা করছে। আজকে অনেকগুলো দল, যদিও পরবর্তী সময়ে আমাদের নিজের নাটকের দল ইচ্ছে জানানো হয়েছে, হয়তো আজকে খুব একটা বেশি দিন না। আমরা পরবর্তী সময়ে আমরা 2002-03 সালে আমরা নাট্য অবতারা নাম দিয়ে নতুন দল গঠন করি এবং সেই দল কিছুদিন চর্চা হওয়ার পরে আমরা আস্তে আস্তে ইচ্ছে জানা এবং অন্যান্য নাট্য দলের সাথে কাজ করি। আমি আলোচনা আমার দীর্ঘায়িত করবো না, অত্যন্ত সময় উপযোগী একটা টপিক এবং সেই টপিকটা প্রত্যেকটা জায়গার মধ্যে আগে সেই টপিকটা নিয়ে আজ আলোচনা হলো। আমার স্বল্প জ্ঞানে যতটুকুই আর কি বললাম এবং সর্বশেষ এটা বলবো যে সত্যি প্রতিযোগিতায় এমন একটা মঞ্চ যেখান থেকে নাটকের দল বেরিয়ে এসছে, নাট্যকার, নাট্য নির্মাতা, নাট্য অভিনেতা, অভিনেত্রী বেরিয়ে এসছে এবং এই প্রতিযোগিতা একটি নাট্য দল গঠনে যতটুকু সহায়ক, ঠিক তেমনি নাটকের মান বৃদ্ধিতে সহায়ক। কেননা যখন প্রতিযোগিতা থাকবে তখনই কিন্তু আমার তাগিদ থাকবে আমার দলের নাটকের মান বৃদ্ধি করা। অর্থাৎ এটা স্পষ্ট যে প্রতিযোগিতা নাট্য দলের মান বৃদ্ধিতে 100% সহায়ক। এবং আমি একথাই বলবো, প্রতিযোগিতা শুধু নাটক না, প্রত্যেকটা বিষয়ের মধ্যেই প্রতিযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। সেই প্রতিযোগিতাটা আর কি বিষয় ভিত্তিক হোক, কোনো মতামত ভিত্তিক। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকতে হবে। একটা কথা বলতে হবে, আমার সবচাইতে কাছের বন্ধু দীপঙ্কর গুপ্ত। অন্য বন্ধুরা রাগ করলে কিছু করার নেই, তার সঙ্গে সবসময় ঝগড়া, সবসময় বিবাদ, সমস্ত কিছু ঠিকঠাক ওই করে, আবার ওই নিয়ম ভাবে।
সেই আমাকে প্রথম প্রস্তাব দিয়েছিল যে এই যে সেমিনারটা হবে, এই সেমিনারটা প্রত্যেককে বলবি যেটা লিখে আনবার জন্য, লিখে এনে পাঠ করবার জন্য। শুরু এতটুকু রেখেছে, কিন্তু যে প্রস্তাবটা করেছে সেই প্রথম ভাঙল। তো এই হচ্ছে মূল ব্যাপার। সবকিছু ওই তৈরি করে, ওই নিয়ম মানবে। ওর সঙ্গে চিরজীবন দরবার থাকবে, চিরজীবন বন্ধুত্ব থাকবে, সুখ দুঃখ সমস্ত সময়ের সাথে। আমার সন্তান, প্রথম সন্তান জন্মাবার পর আমার গিন্নি আমাকে দেখেছে আমার বন্ধুকে। ও আমার গিন্নিকে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে, আমি ছিলাম ওর পেছনে। আচ্ছা, যাই হোক, একটা কথা মনে হচ্ছে হয়তো পরবর্তী আলোচনায় আসবে যে সেই সময়ে অর্ধেন্দ্র ভট্টাচার্যের নাম উঠেছে। কিন্তু অর্ধেন্দ্র ভট্টাচার্য একটা নাটক করেছিলেন ফুলবাড়ি, আমি শুনেছি গল্প। সেই সময়ে ফুলবাড়ি, সেই সময়ে রিভলভিং স্টেজ ধর্মনগরে করে ডিএমপির মাঠে আঙ্গিক নাট্য সংস্থা, স্বপন চন্দ্র ওদের আঙ্গিক নাট্য সংস্থায় নাটক করেছিল। আর আরো একটা বিষয়, তখনকার সময়ে আমরা যখন ক্লাসিক্যাল, আমি তো মূলত ক্লাসিক্যালই, তো ক্লাসিক কালচারাল ইউনিটের যখন আমরা কাজ করেছিলাম, যখন আমরা একটা এক্সপেরিমেন্টাল থিয়েটার যখন করতে শুরু করেছিলাম, সেটা 90-এর দশকেই ক্লাসিকের উৎপত্তি। তো সেই সময়ে হঠাৎ করে দীপঙ্কর গুপ্ত বললো যে না, আমরা একটা অন্য ধরনের নাটক করব। কি করব? যে বাদল সরকারের মিছিল করব। সেই সময়ে মিছিল করবার সময় মিলনদা আমাদেরকে সহযোগিতা করলেন। আরো একটা বিষয়, পঞ্চম বৈদিকের সুমিতাও আমাদের সঙ্গে অভিনয় করলেন। এবং সেই সময়ে মিছিল নাটক করার পর আমরা করেছিলাম দাহন নাটক করেছিলাম ক্লাসিক থেকে। পরবর্তী সময়ে যখন আমরা যুব উৎসবে অংশগ্রহণ করি, সেই সময় ক্লাসিকের 12 জন মেম্বার, স্ম্যাক্সের সুমিতনাথ চৌধুরী, আমরা সবাইয়ের মিলন দেব, কিশোরের নাট্য সংস্থার রঞ্জিতপুর গায়স্ত, তারপর স্ম্যাক্স আর হলো সুভাষিস গুপ্ত, দেবতোষ্ণা, পদ্মপুর, এরা সবাই মিলে। কিন্তু মূলত ক্লাসিকের 12 জন মেম্বার ছিল পঞ্চম বৈদিকে। তখন কি পঞ্চম বৈদিকটা তৈরি হয়। ঠিক আছে, পরবর্তী করতে আমাদের প্রাঞ্জল সিনহা। প্রথমত হলো যে ত্রিপুরার নাটকের ইতিহাস আমরা জানি, যা জানি আচ্ছা, এবং তার কারণটা হলো যে আমাদের ধর্মনগর শহর হোক বা কৈলাসহর হোক, উদয়পুর হোক, অন্য যে কোনো জায়গায় হোক, তাদের কি বলবো আমি, আলসেমির একটা কারণ। কারণ আমরা এগুলোকে রেকর্ড করে রাখতে পারি। যদি আমরা দেখি রমাপ্রসাদ দত্ত বা শক্তি হালদার, আমাদের নাট্য আন্দোলনের ইতিহাস, শক্তি হালদারের বই ছাড়া আমার মনে হয় বিক্ষিপ্ত বই ছাড়া আর কোনো সংগ্রহ নেই। বা ত্রিপুরা সলিউদারের বিক্ষিপ্ত কিছু বই আছে। এখনই যারা বললাম শক্তি হালদার। তো এই নাট্য আন্দোলনের ইতিহাস বইটা যদি পড়া যায়, তাহলে এখানে দেখা যায় অনেক কিছুই উল্লেখ করা নেই। যেমন ধর্মনগরের আমাদের জানি না কারণটা কি, অর্ধেন্দ্র ভট্টাচার্য যাকে নিয়ে আমরা গর্ব করি, বা 1980 সালের পর একটু আগে যা বললাম ফুলবাড়ি নাটক নিয়ে এত চর্চা, রিভলভিং স্টেজ বানিয়ে করেছিল, এটার ইতিহাস কিন্তু আমরা জানি না। এবং এটাকে লিপিবদ্ধ করে রাখবো। এবং আরো একটা শহরেই আমি বলবো, মানিক চক্রবর্তী সম্পর্কে আমাদের খুব একটা জানা নেই, বা এই বইয়ের মধ্যে এরকম বিস্তৃতভাবে আলোচনা করা হয়নি মানিক চক্রবর্তীকে নিয়ে। যে মানিক চক্রবর্তী দুঃসাহস দেখিয়েছিলেন অজ্ঞাতবাস নাটকটাকে এ মার্কা দিয়ে এই নাটকটা উনি করেছিলেন, শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। যাক, এগুলো 1980 দিকেই আমি ধরে নেব, কারণ যদিও অজ্ঞাতবাস 1977 সালে। তো প্রথমত ব্যাপার হলো যে 1980 সাল একটা
ত্রিপুরা নাট্য আন্দোলনে একটা বিশেষ একটা সাল হিসেবে আমরা ধরে নিই। আমি নাটকের আলোচনা নাই বা করলাম, এর আগে কারা করলো বা পরে কোন লোক করতে হলো। সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে নাটকের যে ধারাটা পরিবর্তন হলো, সেই ধারা পরিবর্তনটা কিন্তু খুব উল্লেখযোগ্য। কারণ যে কোনো একটা নাটকের ধারা পরিবর্তনের পেছনে তার সামাজিক এবং রাজনৈতিক যে আবহ থাকে, সেই আবহটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটা যদি আমরা দেখি যে অ্যাকচুয়ালি আমি যদি শুরু থেকে দেখি, সেটা শুধু আমি ত্রিপুরা না, কলকাতাতেও যদি দেখি, আমরা দুঃখের বলি বা যাই বলি না কেন, তো নাটকের যে ধারাটা ছিল বা নাটকের যে প্যাটার্নটা ছিল বা নাটকের যে আমরা কি বলি যে আবহাওয়াটা ছিল, সেটা ছিল তিনটা ক্লাস নিয়ে। একটাকে আমরা বলি এলিট ক্লাস, যেটা বিলিতি ক্লাস। এখন থেকে, কারণ আমাদের বাংলা নাটক তো বিলিতি নাটকের অনুকরণে, এটাকে অস্বীকার করার কিছু নেই। তো এলিট ক্লাস করতে পারি, তারপর আমরা বলতে পারি বাবু ক্লাস, যেটা বাবু সমাজ, বাবুরা নাটক করবে, বাবু সমাজের যারা বন্ধু বান্ধব তারাই দেখবে নাটক। তারপরে হলো ভদ্রলোকিয়ানা ক্লাস, কেউ ভদ্রলোকের নাটক। তো সেটা কিন্তু ত্রিপুরাতেও ছিল দীর্ঘদিন, ত্রিপুরাও সেই অপবাদ থেকে বাদ যাবে না। কিন্তু ব্যাপারটা হলো 1980 সালে একটা বিরাট পরিবর্তন কেন? কারণ ইমার্জেন্সি যে কাল, যেটা যদিও সেটা 1980 সালে বা নকশা মুভমেন্ট করে থাকি, কারণ বাইরের কালচারাল ক্যাম্পেইন 1980 সালেই এটা প্রতিষ্ঠিত হয় এবং 1981 সালে সম্ভবত ওরা যেটা করে শেখর সিটি নাট্যোৎসব, এটা 1981 থেকেই আরম্ভ হয়। হ্যাঁ, শেখর সিটি শিলচরেরটাও একাধিক। হ্যাঁ, না আমি ত্রিপুরার কথা বলছি, পরাগজনী পরে মণিপুরটাও বলবো। তো এখানে কি হলো, আমরা পেলাম কি একজন বলিষ্ঠ নাট্যকার হিসেবে পেলাম আমরা চন্দন সেনগুপ্তকে পেলাম। সম্ভবত উনি তখন লিখেছিলেন সাদা পায়রার জন্য, যেটা আমরা বলতে পারি অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, এটা মারিয়ার একটা নোবেলের অনুকরণ যেটা। তারপর নাট্য সংসদ গঠিত হলো, অপরিটের ডায়েরি, হীরেন্দ্র সিনহার অপরিটের ডায়েরি, বা আমরা বলতে পারি রাজেন্দ্র ঢাকের গল্প। এগুলো তো অটোস্ক্রিপ্ট, সাদা যেমন না। তো মুদ্রা ব্যাপারটা হলো 1980 সালে এই যে চেঞ্জ, যেটা সামাজিক পরিবর্তন, যে নাটকটা তখন কি হলো, নাটকটা তখন স্প্রেড হয়ে গেল। এখানে এলিট কালচার, বাবু কালচার, ভদ্রলোকী কালচার, এই কালচার থেকে নাটকের অনেকটা স্প্রেড হলো। এই স্প্রেড হওয়ার কারণে নাটকের মধ্যে অংশগ্রহণটা বেড়ে গেল, অনেকগুলো দল গঠিত হলো, তো অংশগ্রহণটা বেড়ে গেল। যেটা শুধু আমি ত্রিপুরাতেই করবো না, সেটা অন্য জায়গাতে হয়েছিল, মণিপুরেও হয়েছিল সে জায়গাটা। কারণ মণিপুরে যেমন এইচ কানাইলাল, উনি যখন এনএসডিতে গিয়েছিলেন সম্ভবত 1956, ওনাকে কিন্তু এনএসডি থেকে বিতাড়িত করা হয়। তার কারণটা হলো গিয়ে উনি হিন্দি ভাষা থেকে একটা ভালো করতে পারতেন, তো ওনাকে এনএসডি থেকে বহিষ্কার করা হয়। 1959-এ গিয়ে উনি ওনার কলাক্ষেত্র যেটা প্রতিষ্ঠা করেন মণিপুরে গিয়ে। কিন্তু নাটক এস্টাবলিশ করতে করতে ওনার কিন্তু 1980 পরে চলে যায়। কারণ এর আগে তো উনি করেছিলেন, পেবের নাটক করেছিলেন, অনেকগুলি নাটক করেছিলেন। কিন্তু পরে যখন উনি করলেন দ্রৌপদী নাটক, ডাকঘর করলেন উনি, বা উনি লজ্জা করলেন সীমা নাস্তেনে। ও সবচেয়ে মজার ব্যাপার হলো গিয়ে কানাইয়ালাল যদিও তিনি মণিপুরি, কিন্তু ওনার প্রত্যেকটা নাটক কিন্তু বাংলা স্ক্রিপ্ট থেকে নেয়, অথচ উনি বাংলা পড়তেই পারতেন। ডাকঘর নাটকটা বাংলা, বা লজ্জা সীমা নাস্তেনের নাটক, দ্রৌপদী নাটক, মহাশ্বেতা দেবী, সবগুলো বাংলা নাটকই উনি কিন্তু মণিপুরিতে ট্রান্সলেট করে করেছেন। তারপর রটনথিয়াম এলো মণিপুর। রটনথিয়াম সম্ভবত 1977 পরাশ ত্রিপাঠী উনি প্রতিস্থাপন করলেন মণিপুরে। কিন্তু ওনার কর্মকাণ্ড আরম্ভ হলো 1980 পর, যখন উত্তর প্রিয়দর্শনী করলেন, বা কর্ণ অনুপঙ্গম, প্রায় এটাকে আমরা অনুপঙ্গমই যখন করলেন, বা বর্তমানে তো ম্যাকবেথ ওনার একটা বিখ্যাত একটা নাটক। তো
মেন ব্যাপারটা হলো 1980-তে যেটা হলো যে আমরা যে নিয়মিত ফ্রেম ছিল না এই ফিল্ম থেকে কিন্তু আমরা বেরিয়ে এসেছি। তো ফিল্ম অনেক পরীক্ষা নিরীক্ষা চললো নাটক। পবিত্র সরকারের একটা বই আছে যে নাট্যরূপ ও নাট্যদর্শন, এইগুলোর মধ্যে লেখা আছে 1996 সাল 1996 সালে শুধু কলকাতা শহরে মানে 90টি পূর্ণাঙ্গ নাটক হয়েছে। 90টি পূর্ণাঙ্গ নাটক মানে একটা বিশাল ব্যাপার। তার মানে এই যে 1980 সাল, এই 1980 সালে কি হলো, নাটকের ধারা পরিবর্তন হলো। ফোর্থ থিয়েটারের যে এন্ট্রি হলো, ফোর্থ থিয়েটার যেটাকে আমরা স্ট্রিট ড্রামাই বলি, ফোর্থ থিয়েটার। তো ফোর্থ থিয়েটার আমাদের সবার জানা সফদার হাসমি, উনি যেটা নাট্যমঞ্চ যেটাকে আমরা জনম বলি, জন নাট্যমঞ্চ বা শর্টে যেটা বলি, তো উনি যেটা এটাকে জনমের পক্ষ থেকে উনি তো করলেন অনেক নাটক। হাল্লাগুলের কথা আমাদের সবার জানা আছে, 1989 সম্ভবত যখন ওনাকে হত্যা করা হয়। তো এই ফোর্থ থিয়েটার কিন্তু 80-র পরে যেভাবে ব্যাপ্তি পেয়েছিল, সেই ফোর্থ থিয়েটার 100 আমাদের মঞ্চ নাটককেও প্রভাবিত করেছিল। প্রভাবিত করার কারণটা হলো যে ফোর্থ থিয়েটারের যে বিষয়, যেটা আমাদের আগের বিষয় ছিল গৌরগম্ভীর বিষয়, ভাষাগুলি ছিল কিন্তু খুব গৌরগম্ভীর। সাধারণ মানুষ নাটকের ভাষার সঙ্গে রিলেট করতে পারত না। এই ভাষাগুলিকে আমরা ব্যবহার করেছিলাম 1980-র আগে, আমি বলছি। কিন্তু 1980-র পর মানে ভাষার রীতি চেঞ্জ হয়ে গেল, মানে এমন ভাষা প্রয়োগ করা হলো যেগুলো সাধারণ মানুষের সঙ্গে সহজে কমিউনিকেট করা যায়। তারপর নতুন এক্সপেরিমেন্টাল ব্যাপার হলো। এক্সপেরিমেন্টাল ব্যাপার মানে ভিজুয়াল এফেক্ট, কিভাবে এটাকে বাড়ানো যায়। এখন বক্তব্যকে যেটা আমরা বলি, আমার যেটা বক্তব্য যেটা, তো এই বক্তব্যকে কিভাবে এটাকে ফিলোসফিতে কনভার্ট করা হয়, এই কনসেপ্টটা তো আমরা 1980 পরে পেয়েছি। আমার যে একটা বক্তব্য, নাটক মানে তো দর্শন, নাটক মানে একটা কম্প্যাক্ট আর্ট। তো নাটককে আমরা যদি দর্শন হিসেবে মনে করি, তো আমার যে বক্তব্য, আমার যে ডায়লগ, এই ডায়লগটা কিভাবে এটা একটা ফিলোসফিক্যাল একটা ভার্সনে কনভার্ট, এটা 1980 পরে আমরা দেখেছি। 1980 পরে যতগুলো নাটক রচিত হলো, এই নাটকগুলোকে আমরা এইগুলি দেখি, বা মিডল ক্লাস যে সেন্টিমেন্ট। আগে 1980-র আগে যে নাটকগুলি ছিল, একটা জিনিস লক্ষ্য করলে আমরা টের পাই, 1980-র আগের নাটকগুলি ছিল হয়তো বা খুব উচ্চ শ্রেণীর জীবনধারাকে নিয়ে, বা একেবারে নিম্ন শ্রেণীর জীবনধারা, বা কিছু আন্দোলন মুভমেন্ট নিয়ে। কিন্তু 1980 পরে দেখা গেল যে আমাদের মিডল ক্লাস যে শ্রেণী, যেটা এই মিডল ক্লাস শ্রেণী, তাদের বক্তব্যটা, এই মিডল ক্লাস শ্রেণী আমরা কি বলতে চাই, বা আমাদের ক্যারেক্টারের যে চেঞ্জ যেটা হলো, যে আগে যেটা আমরা পেয়েছি সাধারণত হিস্টোরিক্যাল ড্রামা, এইগুলো ছিল আগে, বা এপিক টাইপের ড্রামা ছিল, বা মিথ ছিল। কিন্তু এই মিথ বা এপিককে কিভাবে মিডল ক্লাস একটা ক্যারেক্টারের সঙ্গে গড়ে মিলিয়ে ফেলা যায়, সেটা কিন্তু 1980 পরে এই মুভমেন্টটা স্টার্ট হলো। তো 1980-তে আমি শুধু প্রতিযোগিতা বলি না, প্রতিযোগিতা ছাড়া যারা একাঙ্ক নাটক করলো, কোনো প্রতিযোগিতা ছাড়া নিজের উদ্যোগে যারা একাঙ্ক নাটক করেছিল, যারা আমরা তো দেখেছি ক্লাসিক তো করেছিল একাঙ্ক নাটক। 93-তে সম্ভবত আমি মিছিল নাটকটাই দেখেছিলাম। আমি তখন ক্লাস 8-এ বা 8-এই পড়ি, 7 বা 8-এই পড়ি। মিছিল নাটকটাই আমি দেখেছি, বাদল সরকারের তখন মিছিল নাটক। তা আমি বুঝিনি যদিও থার্ড ফর্মের নাটক। পরে যখন আমি বাদল সরকারের স্ক্রিপ্টটা যখন পড়েছি, তখন বুঝেছি মিছিল নাটকটা। তো এই সময় কি হলো, এই সময় নাটকের ধারাটা টোটালি চেঞ্জ হয়ে গেল। তো মণিপুরেও সেম ব্যাপারটা, বরাকবিলতে যদি দেখি, দিবঙ্গত একটু আগে বলে গেলেন, চিত্রবানু ভৌমিক যে শেওলা নাটকের কথা বলে গেলেন, বা আইজো আন্দাই, যে এই যে ক্যারেক্টারগুলো, এই ক্যারেক্টারগুলো আমরা তো চিনি, এই ক্যারেক্টারকে আমরা দেখি, কোথায় কোথায় দেখি আমরা এই ক্যারেক্টারগুলো। কিন্তু এই ক্যারেক্টারকে নাটকে মঞ্চে যে এই ক্যারেক্টারকে আমরা ইয়ে করতে পারি, প্রেজেন্ট করতে পারি, এটা কিন্তু 80-র আগে কিন্তু এই ধারণা খুব কমই ছিল। 80-র আগে যদি আমরা বিশ্লেষণ করি নাটকগুলো, তাহলে এইরকম ক্যারেক্টার কিন্তু 80-র আগে
মঞ্চে কোনো সময় উঠে। তো আরেকটা ছিল লালমোহনের সংসার সম্ভবত, এটা হচ্ছে একটা অনুভূমি। লালমোহনের সংসার এটা হচ্ছে একটা অনুভূমি। তো আমরা তো নিজেই দেখেছি ক্লাসিক্যাল অপূর্ব একটা উপস্থাপনা ভিড় দেখলাম, যেটা গাজনের উপর করা হলো। কিষান কুমারীর মান্দাস আমরা দেখেছি, শুধু বই আমরা দেখেছি, কন্ট্রোভার্সিটা আমরা দেখেছি। এই কয়েকদিন আগে একটু আমরা দেখলাম পরবাস, দেখলাম মনোজ মিত্রের, তারপর পলাকানন্দ আমরা দেখলাম কয়েকদিন আগে, সাইকো আমরা দেখেছি, দায়বদ্ধ নাটক। তো এইগুলো কি সব বলি নাটকেই তো মিডল ক্লাস ক্যারেক্টার। কোনো নাটকের তো এরকম ছিল না যে মানে অতি কাল্পনিক ক্যারেক্টার। ইলিয়াস ওডিসি বা রামায়ণ মহাভারতে যেরকম কাল্পনিক দেখা যায় এরকম, বা রাজা শাহজাহান এরকম ক্যারেক্টার তো না, এটা একটা অতি পরিচিত ক্যারেক্টার। এই ক্যারেক্টারগুলোকে আমার মনে হয় আমরা প্রতিদিন দেখি এই ক্যারেক্টারগুলোকে। তো এটাই হলো 1980 মেইন যে ব্যাপার, যেটা যে নাটকটা হঠাৎ করে এতগুলি নাট্যদল উঠে আসার কারণ হলো গিয়ে নাটকের ধারাটা পরিবর্তন হলো। নাট্যকাররা ভাবলো যে আমি লিখতে পারবো, আমি মিডল ক্লাস সেন্টিমেন্টকে, আমার ভাষার কোনো সীমাবদ্ধতা নেই, যেহেতু আমাদের ফোক থিয়েটার এটা দেখিয়ে দিয়ে গেছে যে আমাদের সীমাবদ্ধতা নেই, আমি সাধারণ মানুষের কথা বলতে পারি। নাটকের জন্য আমাকে এরকম কাল্পনিক অতি কাল্পনিক চরিত্র নিয়ে করতে হবে এরকম কোনো ব্যাপার আর রইল না। তো যে কারণেই আমি বলবো 80 বা এখন পর্যন্ত পরীক্ষা নিরীক্ষার মধ্যে নাটকগুলো চলছে, এবং আমরা নভেল থেকে যেটা ইন্সপায়ার্ড হয়ে আমরা একটা নাটক দিতে পারি, যেটা একটু আগে বললাম চন্দন সেনগুপ্ত যেটা দিয়েছিলেন অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট থেকে, উনি লিখেছিলেন সাদা পায়রার জন্য। তো মুভমেন্টের আমার মনে হয় মূলত কারণ এটাই। আর একাঙ্ক নাটক আর প্রতিযোগিতা তো 100 বার, কিন্তু তার সঙ্গে আমার মনে হয় যে সামাজিক এবং রাজনৈতিক যে প্রেক্ষাপটের পরিবর্তন হলো, সেটা একটা মূল কারণ, এটা একটা থাকতে পারে। নাহলে না আমার নাটকের ভাষা কেন চেঞ্জ হবে, নাটকের আঙ্গিক কেন চেঞ্জ হবে। আর আমার একটা ব্যাপারে রিকোয়েস্ট থাকবে, কারণ আমাদের ত্রিপুরার নাটকের ইতিহাস কিন্তু আমরা খুব কম জানি। তার কারণটা হলো গিয়ে আমাদের ধর্মনগরের নাটকের ইতিহাস আমরা কম জানি। তার কারণটা হলো গিয়ে আমরা কেউ লিখছি না, এটা কোনো আর্কাইভ নেই আমাদের। আমি যদি আর্কাইভ করতে যাই তাহলে আমরা একটাই পাই, শক্তি হালদারের নাট্য আন্দোলন। এই শক্তি হালদারের নাট্য আন্দোলন ছাড়া কিন্তু আমাদের কোনো আর্কাইভ নেই, ধর্মনগরের কোনো ইতিহাস নেই, কৈলাসরের কোনো ইতিহাস নেই। তো এর জন্য আমি আমার যারা সিনিয়র যারা, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো ওরা যেন নিয়মিত এই তথ্যগুলো যেন লিপিবদ্ধ করে রাখে, তাহলে আমাদেরই লাভ হবে, আমাদের পরের জেনারেশন লাভ হবে। আমরা না হলে কিছুই করতে পারবো না, কারণ আমরা জানি না এই মাঝখানে 80-তে কি হয়ে গেল। 80 থেকে 90 আমাদের জানার কথা না, কারণ 80 থেকে 90 মধ্যে আমাদের বয়স তেমন ছিল না যে আমরা জানবো। এগুলো জানবো আমি কোথা থেকে? আমাকে জানতে হবে, আমার এটার জন্য ডিগ্রি লাগবে, বা আমার একটা কি বলা যায় বই লাগবে এটার জন্য। এরকম কোনো বই নেই। তো এই কাজটা কিন্তু আমাদের সিনিয়রদের কাজ। আর বর্তমানে যেটা হচ্ছে এইগুলোর কাজ না হয় বা আমরা করবো, কিন্তু আমাদের এই 80 বা তপনদা আছেন এখানে, তপনদা 80 সালেই আমি যেটা পেয়েছি, আমি কোনো ম্যাগাজিনে পেয়েছি, সাইকো 80 83-তে মনে হয় একটা রেজিস্ট্রেশন হয়েছিল। তো 83 সালে সাইকোর জন্য, সেটা আমার জানার কথা না। যদি ওনারা এটাকে যদি বইয়ের আকারে প্রকাশ না করেন তা আমার জানার কথা না। তো এটাই আমার রিকোয়েস্ট থাকবে, বড়রা যেন এই ব্যাপারে এই তথ্যগুলো যেন সযত্নে। ধন্যবাদ প্রাঞ্জয় সিনহা। প্রাঞ্জয় সিনহার হাতে কথাচিত্রের কার্যকরী কমিটির সদস্য ঝিলমিল দত্ত স্মারক তুলে দেবে। এবারে এই সেমিনারের বিশেষ বক্তা শ্রী পার্থ মজুমদার। পার্থদা পুরোটাই পাঠ করবেন। সবাইকে বিশেষ বক্তা এরকম কিছু নয়, আপনারা যারা এখানে আছেন অনেক সিনিয়র আছেন। কিছু বলছি তার জন্য আমাকে এই জায়গাটা দেওয়ার জন্য অবশ্যই কথাচিত্রকে অসংখ্য ধন্যবাদ।
এবং আপনারা যারা রয়েছেন অনেক দীর্ঘদিনের পুরনো নাট্যশিল্পী, আপনাদেরকেও আমার শ্রদ্ধা প্রণাম। এতক্ষণ আমরা শুনেছি দীপঙ্করদার কথা, সৌরভ প্রাঞ্জলদার কথা শুনলাম, আমরা সমৃদ্ধ হলাম, অনেকগুলো আলোচনা উঠে এসছে। শুরুর আগে আমি যে কথাটা বলতে চাই, এই কথাচিত্র নাট্যোৎসব, এই সেমিনার, এখানে যারা আছেন প্রত্যেকের এই বিষয়গুলো জানা আছে আমার যতটুকু জানি, বা যেন খুব একটা লাভ হবে না, আমরা প্রায় বার্ধক্যের সময় সেমিনার করা উচিত ছাত্রদের জন্য। প্রো জেনারেশন যদি কোনো শিল্প চর্চা না থাকে তাহলে এটা স্থবির জায়গায় চলে আসবে। তাই বিদ্যালয় স্তরে বা বিশ্ববিদ্যালয় স্তরে বা মহাবিদ্যালয় স্তরে আলোচনা করা যায় কিনা সেই বিষয়টা আগামী দিনে আপনারা একটু সবাই যে যা করবেন সেটা ভাববেন। কারণ এই আলোচনাগুলো এত সুন্দর সুন্দর তথ্য, এত সুন্দর আলোচনা, এগুলো যদি তাদের কাছে যেত, 10% যদি ওরা ধরে রাখতো তাহলে কাজে লাগতো। কিন্তু আপনারাই বলুন না, আপনারা 10% ধরে রেখে কি রাখবো আপনারাও জানেন। যেগুলো কিন্তু এখন আমরা যেরকম সরকারি যে প্রোগ্রামগুলো হচ্ছে সেই জায়গাগুলোতে অডিয়েন্স টার্গেট অডিয়েন্স রাখা হয়। ডিবেটের জন্য এক ধরনের অডিয়েন্স ইউনিভার্সিটি কলেজকে আনা হয়, কুইজের জন্য বা সেমিনারের জন্য পার্টিকুলার বিষয়ের জন্য সেই অডিয়েন্সকে আনা হয় সরকারি প্রোগ্রামগুলোতে বিশেষভাবে, কারণ ওই যে ব্রড জেনারেশন রাখার জন্য সেই বিষয়টা রাখা। আর দ্বিতীয় আরেকটা বিষয় আমার একটা প্রস্তাব থাকবে, এইভাবে বসে বসে বক্তৃতা শোনা বোরিং লাগে না? আমাদের সবারই বোরিং লাগে, আমারও বোরিং লাগে, আপনাদের বোরিং লাগে। তাই এটা মানে গ্রুপ ডিসকাশন টাইপের হলে আলোচনাটা অনেকটা প্রাণবন্ত হয়। তাই এই সেমিনারের ভাবনাটাতে প্রচলিত ধারা কিন্তু এটা, সেই ধারাটাকেও একটু বদলানো যায় কিনা, যে ডিসকাশন আমরা যারা আছি সবাই যদি বসে এখানে কথা বলতাম তাহলে কিন্তু আমরাও ঋদ্ধ হতাম। এখানে কিন্তু ওয়ান ওয়ে হয়ে আছে। মাঝে মাঝে অভিজিৎ অনেকগুলো জায়গা বলে দিচ্ছেন, এটা খুব স্বাস্থ্যকর লক্ষণ। তাই ওই বিষয়টা আগামী দিনে ভাবা দরকার। যাই হোক, আমি আবারও কথাচিত্রকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের যে আলোচনার মূল বিষয় 80 দশক থেকে 00 দশক পর্যন্ত মঞ্চ নাটক বা একাঙ্ক নাটক বা শিশু নাটক প্রতিযোগিতার মান বৃদ্ধিতে সহায়ক হয়েছে, সেই বিষয়ে যাওয়ার আগে আমি একটু ছোট্ট আলোচনা করে নিচ্ছি। যেটা আমাকে প্রথমে অনির্বাণ বলেছিল লিখে আনবেন, পাঠ করবেন, 10 থেকে 15 মিনিট সময়। সে অনুযায়ী বাধ্য ছাত্রের মতোই আমি নিয়ে এসেছি। যাই হোক, যে কথাটা আমার আগে সৌরভ বলেছে, ত্রিপুরার নাট্যচর্চার ইতিহাস 120 বছরের উপর, কিন্তু তা নয়, বিষয়টা কিন্তু তা নয়। আরেকটা কথা প্রাঞ্জলদা বলেছেন যে আমাদের তথ্যের খুব অভাব, সত্যি অর্থে খুবই অভাব, আর তাই নেই। যে কাজটা করাটা দরকার আমাদের প্রজন্মের উপর বর্তায়, যেভাবে আর্কাইভ করা, যেটা আমাকে অনির্বাণ বলেছে এগুলো নাকি লিখিত আকারে স্মরণিকা টাইপে করা হবে। যদি করা হয় এটা কিন্তু একটা ডকুমেন্টেশন রইল, ডকুমেন্টেশনের অভাব আছে। ত্রিপুরা রাজ্যের সংস্কৃতি নাট্যচর্চার ইতিহাস খুব কম পাওয়া যায়। যাই হোক, আমরা যতটুকু জানি, প্রথম ত্রিপুরা রাজ্যে প্রথম নাটক হয়েছিল 1682 খ্রিস্টাব্দে, দ্বিতীয় রত্নমাণিক্যের আমলের উদয়পুর রাঙামাটিতে বাংলা নাটক। দ্বিতীয় রত্নমাণিক্যের আমলে 1682 খ্রিস্টাব্দে বাংলা নাটক হয়েছিল। প্রত্যেকে আমরা জেনেছি আসামের দুজন দূত এসেছিলেন, রত্নকন্দলী শর্মা এবং অর্জুন দাস বৈরাগী। ওনারা ত্রিপুরার নাট্যচর্চার উপর ত্রিপুরা ভ্রমঞ্চি নামে একটা বই লিখেছে। ত্রিপুরা ভ্রমঞ্চি গ্রন্থে এটা লেখা আছে। তারপর আর কোনো ইতিহাস নাই। 210 বছর পর 1892 খ্রিস্টাব্দে আবার নাটকের ইতিহাস পাই আমরা রমাপ্রসাদ দত্তের গ্রন্থাগার থেকে। 1892, আমি কিন্তু প্রথমে বলছি আমি বাংলা নাটক নিয়ে কথা বলছি। এবং আরেকটা বিষয়, রাজবাড়ির, যেটা আমি সৌরভ বলেছি উজ্জয়ন্ত নাট্য সমাজ, রাজবাড়ির ভেতরে যে নাট্যচর্চা হতো সেই বিষয়টাকে নিয়ে বলছি না, যেহেতু এটা মঞ্চ নাটক বা প্রতিযোগিতার কথা বলা হয়েছে, তাই যে নাটক সাধারণ মানুষের কাছে এসেছিল সেই নাটকটা নিয়ে বলছি। রমাপ্রসাদ দত্তের ইসে থেকে পাওয়া যায় 1892 খ্রিস্টাব্দে পতিব্রতা নাটক, মহেন্দ্র কুমার দেববর্মন। প্রথম বাংলা নাটক ত্রিপুরা রাজ্যে লিখেছে মহেন্দ্র কুমার দেববর্মন, পতিব্রতা নাটকটি। সেই জায়গায় যদি আমরা ত্রিপুরা নাট্যচর্চার দিকটা যদি একটু লক্ষ্য করি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি দেখি, যে বাংলা নাটকের পীঠস্থান আমরা বলি,
পশ্চিমবঙ্গে কবে প্রথম সাধারণের জন্য বাংলা নাটক হয়েছে? 1795 খ্রিস্টাব্দে। হেরাসিম লেভদেব নামে রাশিয়ান যুবক একটা ইংরেজি নাটককে ডিসগাইজকে বাংলায় রূপান্তরিত করে এই নাটকটা মঞ্চস্থ করেছে 1795 খ্রিস্টাব্দে। সেই জায়গায় যদি আমরা তুলনা করি 113 বছর আগে ত্রিপুরাতে বাংলা নাট্যচর্চা শুরু হয়েছে। 113 বছর আগে বাংলা নাট্যচর্চা শুরু হয়েছে দ্বিতীয় রত্নমাণিক্যের আমলে 1682 খ্রিস্টাব্দে। এবার রচনার দিক দিয়ে যদি চিন্তা করি আমি দেখলাম 1898 খ্রিস্টাব্দে পতিব্রতা নাটক লিখেছে মহেন্দ্র কুমার দেববর্মন। কিন্তু 1858 সালে লিখেছিলেন পশ্চিমবঙ্গে রামনারায়ণ তৎপরত্ন কুলকুলীন সর্বস্ব বাংলা নাটক। 1897 সালে লিখেছেন পতিব্রতা নাটক। এখানে 39 বছরের একটা ডিফারেন্স, মানে ত্রিপুরাতে বাংলা নাটক লিখিত আকারে শুরু হয়েছে, পশ্চিমবঙ্গে যখন লেখা শুরু হয়েছে তার 39 বছর পরে, কিন্তু বাংলা নাটকের চর্চা শুরু হয়েছে 113 বছর আগে হিসেবে। কিন্তু 1682 পর 1892 এই যে 210 বছরের কোনো নাটক হয়নি ত্রিপুরা রাজ্যে, বিষয়টা ভাবাটা অবান্তর হবে। নিশ্চয়ই হয়েছে, কোনো তথ্য নেই, যেটা প্রাঞ্জলদা দুবার তিনবার হিসেবে করেছেন, এবং এটা সময়ের দাবি তথ্য সংরক্ষণ করা বর্তমান সময়ে আমাদের উপর দায়িত্ব বর্তায়। এই রামনারায়ণ তৎপরত্ন ত্রিপুরা আর কুলকুলী সর্বস্ব লেখার পর তারপর থেকে কিন্তু বাংলা নাট্যচর্চা শুরু হয়। এবার আমি মূল আলোচনা চলে আসি। 80 দশক থেকে যদি বলি, একটু গণ্ডিটা ছোট করা হবে মনে হয়। 80 দশক থেকে প্রাঞ্জলদা খুব সুন্দরভাবে বলেছেন বা অনির্বাণ বলেছেন, একটা নতুন ডাইমেনশন পেয়েছে ত্রিপুরা রাজ্যের বাংলা নাট্যচর্চা। কিন্তু তার শুরুটা হয়েছিল 1969 প্রথম তৈরি হয় ত্রিপুরা ইন্টার অফিস স্পোর্টস এন্ড কালচারাল অ্যাসোসিয়েশন, আন্তঃ অফিস বিনোদন সংস্থা। ত্রিপুরা রাজ্যে 1969 সালে বাংলা নাটক প্রতিযোগিতা শুরু করে কর্মচারীদের জন্য। সেই সময়ে এই আন্তঃ অফিস নাটক প্রতিযোগিতাকে নিয়ে কিন্তু কেন্দ্র করে কিন্তু প্রচুর নাট্যকার ত্রিপুরা রাজ্যে আসে। এর আগ পর্যন্ত যতগুলো নাটক হয়েছে পশ্চিমবঙ্গের পাণ্ডুলিপি নির্ভর। তারপর কিন্তু ত্রিপুরা রাজ্যে নাটক লেখা শুরু হয়েছে। অজিত মজুমদারের কথা বলেছেন, কিন্তু অজিত মজুমদার ছাড়াও অনেকেই ছিলেন, গোপাল দে, নিখিল ভট্টাচার্য, অজিত মজুমদার, পার্থ রায়, কমল রায় চৌধুরী, চন্দন সেনগুপ্ত, হীরেন্দ্র সিনহা, ননী দেব, রবীন্দ্র ভট্টাচার্য, রতীশ মজুমদার, মতিলাল দে, কল্যাণ রায়, অজয় তিলক, ডক্টর ননীগোপাল চক্রবর্তী, অমৃত সিং, জয়শঙ্কর শর্মা, পার্থপ্রতিম আচার্য, বিভু ভট্টাচার্য, সমীর দত্ত, তাপস কল্যাণ ভট্টাচার্য এবং আরো অনেকে শুধু নাটক লিখতে শুরু করেছেন আন্তঃ অফিসকে কেন্দ্র করে। তারপর ওরা নিজেদের সংস্থার জন্য করেছেন বা অন্যদের জন্য লিখেছেন। কিন্তু এই আন্তঃ অফিস নাটক প্রতিযোগিতার একটা মাইলস্টোন বলা যায় যে নাট্য রচনার ক্ষেত্রে, সেই জায়গা থেকে এই সময়কালের মধ্যে 80 দশক থেকে 00 দশকে যে প্রতিযোগিতা বিশেষভাবে ত্রিপুরা রাজ্যে সমাদৃত হয়েছে সেটা হচ্ছে বিশ্বদেব স্মৃতি ছোটদের নাটক প্রতিযোগিতা। যদিও এটা শুরু হয়েছিল 1995 খ্রিস্টাব্দে। বিশ্বদেব ভট্টাচার্য সাহিত্যিক ছিলেন, উনার স্মৃতিকে ভাস্বর করে রাখতে 1995 খ্রিস্টাব্দে শুরু হয়। সেই সময়ে শিশু নাটক প্রতিযোগিতা হলেও দেখা গিয়েছিল বড়দের মধ্যে উত্তেজনাটা অনেক বেশি ছিল। ভীষণ রকমভাবে বিশ্বদেব স্মৃতিকে কেন্দ্র করে প্রচুর নাট্য দল তৈরি হয়েছে, যে নাট্যদলগুলো এখনো আছে। এমনকি বেশ কয়েকটা নাট্যদল আছে যারা এখনো শুধু বাচ্চাদেরকে নিয়েই নাটক করায়, বড়দের নাটক করে না, কিন্তু সৃষ্টি হয়েছিল বিশ্বদেব স্মৃতিকে কেন্দ্র করে। এবং যারা শিশু শিল্পী ছিল সেই সময় থেকে কিন্তু এখন ওরা অনেক বড় হয়ে পরিণত হয়ে কাজ করছে এই বড়দের সঙ্গেও। তাই এই জায়গাতে বিশ্বদেব স্মৃতিকে কেন্দ্র করেও কিন্তু ত্রিপুরা, বিলুনিয়া, কৈলাসহর, কমলপুর, খোয়াই, উদয়পুর সব জায়গা থেকে, সাবরুম, অমরপুর, সোনামুড়া, প্রত্যেকটা জায়গার টিম কিন্তু এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এরপর যে আলোচনাটা
যাচ্ছি এই সময়কালের মধ্যে উত্তর ত্রিপুরা জেলা মানে ধর্মনগর নিয়ে অনেকে আলোচনা করেছেন, এখানে আর আমার আলোচনা করাটা মনে হয় ধৃষ্টতা হবে, ধর্মনগরকে বাদে রাখছি আলোচনায়। তবে একটা জায়গায় আমি বলবো ধর্মনগরের বিষয়ে, এটা আমার কাছে যা তথ্য আছে জানি না আমার এটা সত্যি না, স্বরূপ একটা তথ্য দিয়েছে, স্বরূপের এটা সত্যি। আমার তথ্য অনুযায়ী 1930 সালে প্রমোদ নাট্য সংস্থা গঠন হয়েছে, 40-এর দশকে না 30-এর দশকে প্রমোদ নাট্য সমাজ গঠিত হয়েছিল ধর্মনগরের হিসেবে, এবং ধর্মনগরে মনে হয় প্রথম নাট্য উৎসব হয়েছিল 1961-তে হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের শতবর্ষ উদযাপন উপলক্ষে শিশু নাট্য উৎসব দিয়ে মনে হয় কোন নাট্য উৎসব শুরু হয়েছিল ধর্মনগরে। আমার কাছে যে তথ্য আছে 1961, এটা আপনারা সবাই ভালো বলতে পারবেন। এই সময়ে যদিও আর বিশেষভাবে উৎসব বা প্রতিযোগিতার উল্লেখ করা যায় না, কিন্তু তার বাইরেও বেশ কিছু দল আত্মপ্রকাশ করেছিল যারা নাট্যচর্চাকে এগিয়ে নিয়ে গেছে, যেখানে অনেকগুলি নামই আপনারা বলেছেন। তার মধ্যে কিছু কয়েকটা নাট্য দলের নাম আমার কাছে যা তথ্য আছে তাতে মনে হয় বাদ পড়েছে। দেখুন আপনারা বলতে পারবেন যে আদি নাট্য সংস্থা, নিষ্কণ যাত্রা ইউনিট। হ্যাঁ, যাত্রাটাকে কিন্তু আমরা নাটক থেকে বাদ দিলে চলবে না, যেটা একটু আগে দীপঙ্করদা বলেছিলেন, ধপযাত্রা, রাস এগুলো কিন্তু আমাদের নাটকের পার্ট। এটাকে আমরা আখ্যান, কবিগান এগুলোকে বাদ দিয়ে গেলে চলবে না। নিষ্কণ যাত্রা ইউনিট, কমন প্ল্যাটফর্ম, ঝঙ্কার সাংস্কৃতিক সংস্থা, ক্লাসিকের কথা এসমেক, সাইকো এগুলো তো এসছে সব। এরপর যেটা নাট্য উৎসব ছোট আকারে হয়েছে, তারপর তো ধর্মনগরের যে বর্তমান সময়ের ইতিহাস 2000 সালের পর থেকে আপনাদের সবাই জানা আছে। এর বাইরে উত্তর ত্রিপুরা জেলাতে কৈলাসহর কাঞ্চনপুর এবং ইসেতে নাট্যচর্চা পানিসাগর, এই জায়গাতেও কিন্তু 6-এর দশকে নাটকের চর্চা হতো, তা আমরা পাই। কিন্তু বর্তমান সময়ে পানিসাগর বা কাঞ্চনপুরে নাটকের চর্চা প্রায় হয় না বললেই চলে। কিন্তু উত্তর ত্রিপুরা জেলাতে কাঞ্চনপুর এবং পানিসাগর সমৃদ্ধ ছিল নাট্যচর্চার ক্ষেত্রে। ঊনকোটি জেলার ক্ষেত্রে যদি আমি যাই, সেখানে দেখা যাচ্ছে কৈলাসহরে নাট্যচর্চা শুরু হয়েছিল 1903 সাল থেকে, 123 বছর আগে। সেই সময় প্রথম হয়েছিল, তখনের নাট্যচর্চা কিন্তু আমি বারবারই বলছি এই জায়গায় যেন কোনো রকমের দ্বিমত তৈরি না হয়, যাত্রা আমি নাটক হিসেবে অভিহিত করছি, সেই সময়টা যাত্রাই মূলত ছিল। সিংহ যাত্রা পার্টি নামে তখন কীর্তিবাবু সিং তার মূল পৃষ্ঠপোষকতা করেছিলেন। তারপরেও কিছু নাট্য সংস্থা আত্মপ্রকাশ করেছে সেই সময়টার মধ্যে, একা এবং কয়েকজন সুনিপুণ নির্গোষ্ঠীকরণের কথা বলেছে। এরা কিছু প্রতিযোগিতা এবং উৎসবের আয়োজন করেছে, কিন্তু ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি, এটা বিক্ষিপ্তভাবে হয়েছিল। কৈলাসহরের নাট্যচর্চা সম্পর্কে আমরা এতটুকু জানি, এই সময়কালের মধ্যে নির্গোষ্ঠীকরণ বা সন্দীপন দুটো নাট্য উৎসব করেছে এই 8-এর দশক থেকে 2000 সালের মধ্যে। ধলাই জেলার নাটকের ক্ষেত্রে মূলত সমৃদ্ধ ছিল আমাদের কমলপুর। ধলাই জেলাতে এটাও কিন্তু 1930-এর দশক থেকে শুরু হয়েছিল। কমলপুরে প্রথম কালীবাড়িতে যাত্রা মঞ্চস্থ হয় দেবলা দেবী, যেই দেবলা দেবী রাজ্যভিত্তিক যাত্রা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে, আগরতলায় অনুষ্ঠিত হয়েছিল, এটা 1984 সালে। কিন্তু এই কমলা দেবী দেবলা দেবী কিন্তু কমলপুরে হয় প্রথম 1928 সালে। 1903 সালে সূচনা হয়, তারপর 1928 সালে। তাই কমলপুরের নাট্যচর্চার ইতিহাস কিন্তু যথেষ্ট পুরনো। তারপর 1988 সালে মানিক পালের তত্ত্বাবধানে বেশ কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিলে তৈরি করে সন্দীপন নাট্য সংস্থা, যেই সন্দীপন নাট্য সংস্থা পরবর্তী সময়ে দুর্বার নাট্যগোষ্ঠী নামে পরিচিত হয়। কিন্তু তারও কিন্তু বর্তমান সময়ে প্রায় নেই বললেই চলে। যাত্রার ক্ষেত্রেও কমলপুরের অবস্থা খুবই শোচনীয়, বর্তমানে নেই বললেই চলে। 1997 সালে দুর্বার নাট্যগোষ্ঠী আয়োজিত করেছিল চন্দন সেনগুপ্ত স্মৃতি নাট্য উৎসব। তারপর 1998 সাল থেকে বিমল সিংহ স্মৃতি নাট্য উৎসব নামে কমলপুর টাউন হলে 6বার উৎসবটা করেছিল, কিন্তু তারপর এটা বন্ধ হয়ে গেছে। তারপর কমলপুরে জন্ম নেয় সায়ক নাট্য গোষ্ঠী, আরেকজন বিশিষ্ট নাট্যবিদ শ্যামল গুরুদের তত্ত্বাবধানে। তারা কমলপুরে শিশু নাট্য উৎসব করেছিল এই সময়কালের মধ্যে। এছাড়া ধলাই জেলায়
আমাদের কাছে আর বিশেষ কোনো তথ্য আমরা পাই না। খোয়াই জেলার ক্ষেত্রে বলতে হয়, খোয়াই নাট্যচর্চার পীঠস্থান আমরা বলে থাকি, এবং মূলত কিন্তু এটা 8এর দশক থেকেই শুরু হয়েছিল। খোয়াই অনেক আধুনিক নাটক দিয়েছে 8এর দশক থেকে, যাদের হাত ধরে হয়েছিল সেরকম নীরেন্দ্র সিনহা, চন্দন সেনগুপ্ত, তাদের হাত ধরে সেই সময় কিন্তু কালচারাল ক্যাম্পেইন তৈরি হয়, বা শেখর স্মৃতি নাট্য উৎসব, গত বছর ওরা 33তম শেখর স্মৃতি নাট্য উৎসব করেছে। 1980 সালে কালচারাল ক্যাম্পেইন তৈরি হয়, 1980 সালেই শেখর চক্রবর্তী তাদের নাটক শেষের পর এই মঞ্চেই বিদ্যুৎ সৃষ্টি হয় মারা। নাটক শেষের পর তারা নাকি তখন পাহারা দিতেন, কোন পুরোনো টাউন হলে গেট ছিল না, তাই লাইটের জিনিসপত্র, প্রপস, স্টেজ ক্রাফট পাহারা দিতে হতো, পালা করে একজন একজন থাকতেন। ওই দিন শেখর চক্রবর্তী ছিলেন, পরদিন ভোরবেলায় এসে দেখেন উনি বিদ্যুৎ সৃষ্টি হয়ে মারা গেছেন। এই শেখর চক্রবর্তীর স্মৃতিতেই 1981 সাল থেকে ওরা চালু করেছে যে নাট্য উৎসব বা প্রতিযোগিতা শুধু ত্রিপুরা রাজ্যে নয়, খোয়াই জেলা তো বাদ, ত্রিপুরা রাজ্য, উত্তর পূর্বাঞ্চল ব্যাপক সাড়া জাগিয়েছিল। মাঝখানে কয়েক বছর বন্ধ ছিল, গত বছর থেকে আবার ওরা শুরু করেছেন খোয়াইয়ে। তাই ওই সময়ে কিন্তু এছাড়াও সারথী নাট্যদল, তারপরে কসমিক ক্লাব গড়ে ওঠে। তারপর 8এর দশক থেকে যখন কালচারাল ক্যাম্পেইন শুরু করলো, তারপর এসছে নাট্য সংসদ, লইকান, মণিপুরি কালচারাল অর্গানাইজেশন, শুভম নাট্যচক্র ইত্যাদি। তারপর অবশ্য আনাবাড়িগুলো হয়েছে, উত্তরণ, তারপর এই সময়কালের কথা আমি বলছি। এই নাট্যচক্র যেরকম শুভম নাট্যচক্র এখন নেই, নাট্য সংসদের প্রোডাকশন নেই, কালচারাল ক্যাম্পেইন বেশ কিছুটা বছর ইসে করেছিল, কিন্তু এখন আবার শুরু করেছে, এটা আমাদের উৎসের বিষয়। এই জায়গাতে এরপর আমরা চলে আসছি আরেকটা কথা বলতে হয়, কালচারাল ক্যাম্পেইনের বেশ কিছু নাটক এবং নাট্য সংসদের বেশ কিছু নাটক কিন্তু ত্রিপুরার বাইরেও মঞ্চস্থ হয়েছে এবং ত্রিপুরার পরিচিতি এনে দিয়েছে, খুব প্রশংসিত হয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। তাই সেই জায়গাতে খোয়াইয়ের নাট্যচর্চা বলতে গেলে কালচারাল ক্যাম্পেইন এবং নাট্য সংসদের নাটকের কথা বলতেই হয়। এই খোয়াই জেলার মধ্যে খোয়াই বাদ দিয়ে তেলিয়ামুড়াতে কিন্তু বেশ কিছু যাত্রাপালা মঞ্চস্থ হয়েছিল 6এর দশক থেকে, এবং উল্লেখযোগ্য বিষয় যেটা এখন নেই, জমাতিয়ারা যাত্রাটা করতেন পৃষ্ঠপোষকতায়, এবং সেই যাত্রায় আমাদের যে প্রচলিত কনসার্ট যাত্রা, সেই কনসার্ট তৈরি হলো জমাতিয়াদের বাঁশবেতের যন্ত্রপাতি দিয়ে তেলিয়ামুড়ায়, কিন্তু সেই জিনিসটাও হারিয়ে গেছে, সেই বাদ্যযন্ত্র। তারপর যদি আসি গোমতী জেলাতে, আমি গোমতী জেলার কথা প্রথমেই বলেছি, ত্রিপুরা রাজ্যের নাট্যচর্চা শুরু হয়েছিল গোমতী জেলা থেকে 1682 খ্রিস্টাব্দে, দ্বিতীয় রত্নমাণিক্যের আমল থেকে। তারপর গোমতী জেলাতে নাট্যচর্চা শুরুর ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল, যেটা আমরা হয়তো অনেকেই জানি, ত্রিপুরা রাজ্যের একমাত্র টাউন হল বেসরকারিভাবে তৈরি হয় গোমতী জেলার উদয়পুরে, সম্পূর্ণভাবে সরকারের কোন রকমের আর্থিক সাহায্য ছাড়া। ব্রজেন্দ্র দত্ত উনি যাচ্ছিলেন, ওনার পৃষ্ঠপোষকতায় টাউন হল, পুরনো টাউন হল যেটা রাজস্বী না, পুরনো টাউন হল, সেটা বেসরকারিভাবে তৈরি হয় গোমতী জেলার নাট্য চর্চার জন্য। তাই এই প্রচন্ড উৎসাহ দেয়, এই তথ্যগুলো আমাদের জানা দরকার নতুন প্রজন্মের কাছে, যে জন্য আমি প্রথমেই কথা বললাম। এই সময়কালের মধ্যে উদয়পুরে আত্মপ্রকাশ করেছিল বেশ কিছু নাট্যদল, যেরকম বিশ্বরূপা নাট্য সংস্থা, যাত্রী, কোরাস, আঙ্গি, রিক্রিয়েশন সেন্টার, অভিষেক, কনিক ইত্যাদি। এর মধ্যে রিক্রিয়েশন সেন্টার 1998 সাল থেকে চন্দন ঘোষ স্মৃতি নাট্য উৎসব করে আসছে, যদিও ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি, বন্ধ হয়ে গেছে। আর গোমতী জেলার নাট্য চর্চার ক্ষেত্রে আরেকটা বিষয় উল্লেখ না করলেই হয়, এটা হচ্ছে রমেশ স্কুলের প্রধান শিক্ষক ধীরেন্দ্র দত্তের কথা। ওই সময় রমেশ স্কুলে বিচিত্রা হল তৈরি হয়েছিল, উনি বিচিত্রা হলে নাটক করার জন্য বিনে পয়সা দিয়ে দিতেন, শুধুমাত্র নাটকের জন্য। ধীরেন্দ্র দত্ত তখন রমেশ স্কুলের প্রধান শিক্ষক, নাটকের জন্য উনি বিচিত্রা হলকে ফ্রি করে দিতেন, কোনো পয়সা দিতেন না, রিহার্সাল করতো, এখানে নাটক মঞ্চস্থ হতো। তাই এই জায়গাতে গোমতী জেলার নাট্য চর্চা বা ত্রিপুরার নাট্য চর্চাকে সমৃদ্ধ করতে কিন্তু ধীরেন্দ্র দত্তের কথাটা উল্লেখ করতেই হয়।
এই আলোচ্য সময়কালের মধ্যে গোমতী জেলাতে শরৎচন্দ্রের শতবর্ষে নাট্য উৎসব হয়েছিল একটা, আর শিশু নাট্য উৎসব নাম দিয়ে একটা নাট্য উৎসব হয়েছিল, আর শুধু নাট্য উৎসব নাম দিয়ে একটা নাট্য উৎসব হয়েছিল। এই তিনটা নাট্য উৎসব ও আরেকটা নাট্য উৎসব হয়েছিল কার্ল মার্ক্সের জন্ম শতবর্ষ হয়ে 1984 সালে গোমতী জেলাতে। এই গোমতী জেলার মধ্যে রয়েছে অমরপুর। সেই অমরপুরও কিন্তু 1930 সালে নাট্যচর্চা শুরু হয়েছিল। রবীন্দ্র সংঘ, কোরাস, নেতাজি সংঘ এরা করেছিল। তারপর একটা ছেদ 1987 সালে তৈরি হয় চারবাগ। চারবাগও মাঝখানে ছেদ হয়ে গেছে। তারপর খুব নতুন প্রজন্মের নাট্যশিল্পী আমাদের রাজ্যের সে চারবাগকে নিয়ে কাজ করা শুরু করছে এবং বেশ কয়েকজন মিলে। এই জায়গাতে একটা কথা উল্লেখ করতে হয়, ত্রিপুরা রাজ্যের একমাত্র থিয়েটার স্পেস চারবাগ করেছে অমরপুরে। বিনে পয়সায় সেখানে ছেলে মেয়েদের বাচ্চাদেরকে আবৃত্তি, নাটক, চর্চা, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ধারাবাহিকভাবে। যদুভূষণ শুক্লদাস, তারপর খেলেন্দ্র, এরা বেশ কয়েকজন 10-12 জন মিলে এই কাজটা করেছে এবং করে চলছে। একমাত্র থিয়েটার স্পেস ত্রিপুরা রাজ্যে অমরপুরে, গোমতী জেলার অমরপুরের মধ্যে। গোমতী জেলার পর আসে আমরা দক্ষিণ ত্রিপুরা জেলায়। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া একটি উল্লেখযোগ্য নাম এই নাট্যচর্চার জন্য। এই সাংস্কৃতিক এই ঐতিহ্যপূর্ণ শহর নাট্যচর্চা শুরু হয়েছিল 1921 সালে। একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায়, আমরা যতগুলো জেলার কথাই বলছি সবগুলো জেলাতে কিন্তু নাট্যচর্চা শুরু হয়েছিল 1920 থেকে 1930 এই সময়কালের মধ্যে। মানে মূল চর্চাটা রাজবাড়ি থেকে বেরিয়ে ওই সময়টাতে চর্চাটা প্রথম শুরু হয় ত্রিপুরা রাজ্যে, মানে ধারাবাহিক ভাবে। এই জায়গায় বিশেষভাবে উল্লেখ করতে হয় মূলত বিলোনিয়াতে যাত্রা, তারপর নাট্যচর্চা শুরু হয়। সেই সময়ে যে যে দলগুলো আলোচনার মধ্যে আসে, বিলোনিয়ায় আত্মপ্রকাশ করে প্রান্তিক, দ্বীপ জেলে যায়, আগন্তুক, পাঞ্চজন্য, কালচারাল ফোরাম, লোয়া, গান্ডি, বিশাখা, সংলাপ, নাট্যায়ন, ত্রিবেণী, এরকম বেশ কিছু নাট্যদল। এর মধ্যে একমাত্র ত্রিবেণী এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে, তারা নাট্য উৎসব করছে। এছাড়া আর কেউ নাট্য উৎসব বা ধারাবাহিকভাবে কাজটা করতে পারেনি। সিপাহীজলা জেলার ক্ষেত্রে যদি হয়, এই জায়গায় সোনামুড়া একটা উল্লেখযোগ্য নাম সিপাহীজলা জেলার মধ্যে। এছাড়া বিশেষ অন্য কোনো জায়গায় নাট্যচর্চার ইতিহাস আমরা পাই না। সোনামুড়া মহকুমায় বিশেষভাবে নাট্যচর্চা শক্তিশালী করেছে কোরাস নাট্যদল। খুব অল্প সময়ের জন্য এসেছিল, কিন্তু সোনামুড়াতে নাটকের বীজ বপন দিয়ে গেছে কোরাস নাট্যদল। এরপর এই কোরাস নাট্যদলের পর উল্লেখযোগ্য অবদান যারা রেখেছে সোনামুড়া, এটা হচ্ছে বর্ণালী নাট্য সংস্থা। তারা বেশ কিছু বছর অসীমান্তিক নামে নাট্য উৎসব করে আসছে। মাঝে মাঝে ধারাবাহিকতা ছেদ করছে, কিন্তু বর্ণালী সেই নাট্য উৎসব কিন্তু করে আসছে দীর্ঘদিন ধরে, সেই কাজটা চালিয়ে যাচ্ছে। বর্তমান সময়ে চলো নাটক করি ধারাবাহিকভাবে কাজ করছে এবং নতুন প্রজন্মের শিল্পী খুব ভালো কাজ করছে। বুবাই চক্রবর্তী আপনারা অনেকেই জানেন। মোটামুটি যদি আমাদের বলা হয় 8 দশক থেকে 2000 সাল, আমি যতগুলি উৎসব বা প্রতিযোগিতার কথা বলেছি, এই 8 দশক থেকে 2000 সাল, এই 20 বছর সময়কালের মধ্যে এর আগে যে উৎসব বা প্রতিযোগিতা হয়েছে সেগুলো করিনি। এর বাইরেও যেগুলো হচ্ছে, যেরকম কথাচিত্র করছে আপনাদের এখানে, দিবালোক নাট্য বিশেষ শুরু হয়েছিল, তারপর লার্নার্স করছে, উৎসব করছে, এগুলোতে আমি আলোচনায় আনিনি, কারণ এই সময়কালটাকে ধরার কথাই আমাকে বলা হয়েছে, এই সময়কালটাকে নিয়ে আলোচনা করলাম। আর যে বিষয়টা প্রাঞ্জলদা বলেছেন, যে আগেও বলেছি তথ্যের অভাব আছে। শক্তি হাজারের ত্রিপুরা নাট্য আন্দোলনের ধারা একটা প্রামাণ্য গ্রন্থ, এই বইটা থেকে কিছু পাওয়া যায়। রিসেন্টলি আমাদের রাজ্যের একজন বরিষ্ঠ নাট্যশিল্পী নারায়ণদেব একটা বই করেছেন, ত্রিপুরা নাট্য প্রযোজনার ইতিহাস। ওই বইটাতে অনেক তথ্য পাওয়া যাবে, কিন্তু কিছু ভুল আছে। এটা প্রথম সংস্করণ। কথা হয়, আমার সঙ্গে কথা হয় যে বিভিন্ন জায়গা থেকে উনি আবার কালেকশন করছেন তথ্যগুলোকে মডিফাই করার। আপনাদের আমি ব্যক্তিগতভাবে বলছি, আপনাদের ধর্মনগরের নাট্যচর্চার যে ইতিহাস আজকে আমি শুনলাম, অনেকগুলো বিষয় কিন্তু নাট্য প্রযোজনার ইতিহাসে সংযোজিত হয়নি। কেন? ওনার কাছে তথ্য যায়নি বা উনি যোগাযোগ করেননি। আমি ব্যক্তিগতভাবে বলছি, ওনাকে আমি বলবো আপনাদের সাথে যোগাযোগ করে
দ্বিতীয় সংস্করণের জন্য এগুলি সন্নিবিষ্ট করা হয়। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারাও সেই তথ্যগুলোকে লিখিত আকারে রাখার, ডকুমেন্টেশন করা, এই জিনিসটা আমাদের মনে হয় আগামী প্রজন্মের জন্য এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। আমি আবারও কথাচিত্রের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, ধর্মনগরের নাট্যমন্ত্রী শিল্পীদেরকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি আন্তরিক কৃতজ্ঞতা সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। কথাচিত্রের কর্ণধার অনির্বাণ চক্রবর্তী স্মারক তুলে দিলেন। বাচ্চারা সে আমাদের